বাংলাদেশ তো এসএমই ফার্স্ট কান্ট্রি, আমরা জানি যে বাংলাদেশের 80% বিজনেস এসএমই, কিন্তু আসলে এই এসএমইরা খুব বড় বিজনেস কেন করতে পারে না? যেটা ধরো গ্লোবালি আসলে এখান থেকে যে বড় বড় ব্র্যান্ড হচ্ছে, আমাদের দেশের এই নাম্বারটা এত কম কেন? তার একটা বড় কারণ হলো বড় বড় এজেন্সি আসলে এই জায়গাটাতে ফেল করেছে, সেটা হলো যে হ্যাঁ সো হ্যাঁ, এই কথার কথা একটা ব্লেন্ডার চাইনিজ। হুম, সো কিনছে সে 800 টাকায়, সেটা বেচছে 1500 টাকায়। হুম, কোনো ব্র্যান্ড না, এই একই নামে 4-5টা একই টাইপের 15-20টা অ্যাড চালাই দিছে, হুম। চলতেছে। বাট দে আর কলিং দেমসেলফ বিজনেস ওনার। বাট 2 মাস 3 মাস পরেও তারা ওখান থেকে বেরোতে পারছে না, বা লং টার্ম সাস্টেনেবল হচ্ছে না, অ্যাড বন্ধ করে দিলে আর কাজ হচ্ছে না। তো আপনি এই পুরো ব্যাপারটাকে কিভাবে দেখেন? মানে আমি কোথাও জব করে আসলে ব্যবসাটা শুরু করিনি, আমি ফ্রেশ ইউনিভার্সিটি থেকে বের হয়ে ব্যবসাটা শুরু করেছি। আপনার এই 10 বছরের এজেন্সি লাইফে হ্যাভ ইউ এভার হ্যাড শাইনি অবজেক্ট সিনড্রোম? অল দ্য টাইম আমি যদি টার্গেট করি যে শুধু ফর দ্য ফার্স্ট টাইম আমার কাছ থেকে মানুষ কিনবে এবং তারপরে আমাকে আর মনে না রাখলেও চলবে, বা আমি আসলে এমন প্রোডাক্ট লাইন নিয়ে বিজনেস করি যেটা আসলে জীবনে একবারই লাগে, বাট সেই ধরনের বিজনেসকে আসলে তুমি যদি লম্বা সময় এটা একটা প্রফিটেবল বিজনেস বানাতে চাও, সেটা আসলে পসিবল না। আপনি বলছেন ইউ হ্যাভ আ স্টোরি, যে একজন কাস্টমারকে যদি আমি প্রপারলি অ্যাকোয়ার করে সার্ভ করতে পারি ভালো, ইট ক্যান, মানে বাংলাদেশের মার্কেটে ওয়ান্ডার্স ক্যান হ্যাপেন। সো আপনি কি ওই স্টোরিটা আরেকবার একটু বলবেন আমাকে? এসিও ইজ ডেড বা এসিও এখন আর কাজ করে না, এইটা অ্যাবসলিউটলি রং কথা। কারণ যেইখানে প্রতি দুইজনের একজন মানুষ আসলে যে কোনো কিছু কেনার আগে অনলাইনে সার্চ করবে, সেইখানে এসিও কিভাবে অবসলিউট হয়ে যায় বা এসিও কিভাবে ডেড হয়ে যায়, এইটা তো আসলে মানে অ্যাবসলিউটলি রং কথা। ভাইয়া, গিকি সোশ্যাল রিসেন্টলি 10 বছর কমপ্লিট করেছে, আমি লিঙ্কডইনে দেখলাম। এই 10 বছর পূর্ণ করার পরে আপনার আসলে যখন লুক ব্যাক করেন কেমন লাগে, মানে, এবং এখন হোয়াটস দ্য প্রাইমারি ফিলিং আপনার আফটার কমপ্লিটিং 10 ইয়ার্স? আচ্ছা, হ্যাঁ, ডেফিনেটলি এটা ইটস আ ভেরি গুড ফিলিং। আমরা একটা ব্যবসা সাকসেসফুলি 10 বছর রান করে ফেলেছি, এবং সবচেয়ে বড় ব্যাপার যেটা হলো যে বাংলাদেশের মতো একটা মানে কমপ্লেক্স, মানে এখানে সাকসেসফুলি বিজনেস রান করা খুবই টাফ একটা ব্যাপার, এবং উইদাউট টেকিং মাচ ইনভেস্টমেন্ট। হ্যাঁ, শুরু থেকে আমরা বেসিক্যালি যেভাবে ব্যবসা করে করে এই ব্যবসাটাকে ব্যবসা ব্যবসা করে ব্যবসার টাকা দিয়েই আসলে পুরো বিজনেসটাকে আমরা টিল ডেট রান করেছি, এবং টিল ডেট আলহামদুলিল্লাহ প্রফিটেবলি রান করছে। সো এটা সত্যি একটা মানে আমি তো মনে করি এটা আসলে একটা মানে বড় সাফল্যের ব্যাপার। অ্যান্ড থ্যাঙ্কস টু অলমাইটি। ডেফিনেটলি মানে আল্লাহর সহায়তা ছাড়াও এটা পসিবল ছিল না। হ্যাঁ, অ্যান্ড এটার জন্য আমি আমার পুরো টিম, আমার ফাউন্ডিং মেম্বার, ইউ ক্যান মেনশন হ্যাঁ, নেম ইফ ইউ হ্যাঁ, ওয়ান্ট। ডেফিনেটলি আমার ফাউন্ডিং মেম্বার, আমার পার্টনার্স সাইমুম, আদিব, দিয়া, ইফতি, এদের সবার সবার প্রতি কৃতজ্ঞ। মানে সবাই মিলে অ্যাজ আ টিম আমরা ফাংশন করতে পেরেছি বলেই আসলে 10টি বছর আমরা সাকসেসফুলি রান করতে পেরেছি, এবং উই আর নাও প্ল্যানিং গিকি 2.0, মোর বেটার কোম্পানি উইথ উইথ সাম বেটার নাম্বারস। ইয়া। আপনার মনে আছে আপনার গিকি সোশ্যাল থেকে প্রথম ক্লায়েন্ট পাওয়ার স্টোরিটা? 2015-16 সালের দিকে মনে হয় শুরু করছিলেন। হ্যাঁ, ডেফিনেটলি। বাট এই গল্পটাতে যাওয়ার আগে তাহলে তোমাকে একটু বলতে হবে যে আমরা আসলে গিকি সোশ্যালটা কিভাবে শুরু করি। হ্যাঁ, 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 এটা হ্যাঁ, আমার হ্যাঁ, কোশ্চেন হ্যাঁ, ছিল। হ্যাঁ। হ্যাঁ, শুরু করেছিলেন এবং প্রথম ক্লায়েন্ট কিভাবে পেয়েছিলেন? আচ্ছা, সো গিকি সোশ্যাল এই অ্যাডভার্টাইজিং এজেন্সিটা আসলে আমাদের কিন্তু একটা অন্য আরেকটা বিজনেসের পিভট। মানে আমরা আচ্ছা, আচ্ছা। আসলে ওয়ান ফাইন মর্নিং আসলে একটা এজেন্সি শুরু করব বলে এজেন্সি শুরু করা হয় নাই। হুম। সো তুমি হয়তোবা জানো যে আমি ঢাকা ইউনিভার্সিটি ফাইন্যান্স এ পড়েছি। সো আমি এবং আমার ফ্রেন্ড, আমার পার্টনার, কো-ফাউন্ডার সাইমুম, হুম। এবং আমার আরো আরো একজন ফ্রেন্ড ফারুক আহমেদ। সো বেসিক্যালি আমরা যখন ইউনিভার্সিটিতে ছিলাম, তখন আমরা প্রচুর বিজনেস প্ল্যান কম্পিটিশন করতাম। হ্যাঁ, সো ওই সময় আসলে যে বিজনেস প্ল্যান কম্পিটিশনগুলো হতো, এইচএসবিসি ইয়াং এন্টারপ্রেনার্স অ্যাওয়ার্ড, তারপর কিছু গ্লোবাল কম্পিটিশন, জিএসভিসি। সো এই কম্পিটিশনগুলো করতে করতে আসলে আমাদের যেটা হয়েছে, বিজনেস করার প্রতি একটা প্যাশন চলে এসেছে, যে তখন তখন থেকে আসলে আমরা মোটামুটি ডিসিশন নিয়েছিলাম স্টুডেন্ট লাইফ থেকে। তখন আমরা ইউনিভার্সিটিতে থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার স্টুডেন্ট, যে না আমরা বিজনেস পড়াশোনা শেষ করে আমরা বিজনেস শুরু করব। হুম। সো তখন থেকেই বেসিক্যালি উই আর লুকিং ফর অপশনস, একটু একটু করে ব্যবসা শেখার চেষ্টা করছিলাম, এবং যেটা হচ্ছিল যে বিজনেস প্ল্যান কম্পিটিশনে যেহেতু পার্টিসিপেট করছিলাম, সো আমাদের মোটামুটি একটা ইউনিভার্সিটি থেকে একটা রেপুটেশন হয়ে গেছিলো যে উই ক্যান মেক গুড বিজনেস প্ল্যান, খুব হুম। ভালো ফাইন্যান্সিয়াল প্রজেকশন করতে পারি। অ্যান্ড সো এরপরে যেটা হলো যে ওই ঠিক বের হওয়ার পরপরই আমরা আসলে একটা বিজনেস প্ল্যান
রাইটিং কনসাল্টিং কোম্পানি, বিজনেস কনসাল্টিং কোম্পানি আসলে আমরা শুরু করি, যেখান ওকে, থেকে আমরা বেসিক্যালি বিভিন্ন প্রজেক্ট প্ল্যান, বিজনেস প্ল্যান এগুলো আমরা লিখে দিতাম যারা নতুন করে বিজনেস শুরু করবে তাহলে তো তাদের অনেক জন্য। রিসার্চ করতে হয়েছে ওই টাইমে। রাইট, রাইট, হ্যাঁ। সো ওইটা করতে গিয়ে সো যখন দেখো একটা বিজনেস প্ল্যানের তো একটা পার্ট হলো মার্কেটিং প্ল্যান, গো টু মার্কেট হুম। প্ল্যান। সো ওই গো টু মার্কেট প্ল্যান যখন আমরা করতাম, সো তখন আসলে অনেক স্ট্র্যাটেজি সাজেস্ট করতে হতো, এবং আমাদের খুবই ভালো লাগতো এই জিনিসগুলা যে একটা নতুন প্রোডাক্ট, একটা নতুন সার্ভিস, এটাকে আসলে তখন কিভাবে জিপিটি যেহেতু ছিল না, ব্রেন ইউজ করা লাগতো অনেক। অ্যাবসলিউটলি, হ্যাঁ। সো একটা নতুন প্রোডাক্ট, নতুন সার্ভিস আসলে একটা নতুন মার্কেটে নিয়ে যাবে। সো এবং অ্যাট দ্য সেম টাইম এই প্রফিটেবিলিটি মেনটেন করতে হবে, এই সব কিছু নিয়ে আমাদেরকে এই পুরো জিনিসটা আমাদের কাছে খুবই ভালো লাগতে শুরু করে। সো তখন আমরা ভাবতে থাকি যে, এবং যেহেতু আমরা যাদের সাথে কাজ করছিলাম, আমাদের ক্লায়েন্ট বেস এরা যেহেতু নিউ স্টার্ট আপ বা নতুন মানুষজন যারা আসলে বিজনেস প্ল্যান কারা করছে, যে এখন ব্যবসা শুরু করে নাই, তারাই তো আসলে বিজনেস প্ল্যান এক্স্যাক্টলি। করবে, হ্যাঁ। সো তাদেরকে তখন আমরা এই জিনিসটা তখন ভাবলাম যে তাহলে আমরা শুধু স্ট্র্যাটেজি না বানাই দেই বা শুধু প্ল্যান না বানাই দেই, লেটস স্টার্ট অফারিং দেম সাম। ওকে, সো ওই জায়গাটা থেকেই এটা বেসিক্যালি আমরা 2013-14 সালে তখন আমরা এই জিনিসগুলো করি। তো বাই দ্য টাইম আমাদের আসলে বিবিএ পরিচিতি শেষ, হয়ে গেছে অলরেডি। সবার বিবিএ শেষ, হ্যাঁ। সো তখন আমরা আমাদের দ্য ফার্স্ট কোম্পানি এই গিকি সোশ্যালের আগে সেই কোম্পানিটার নাম ছিল গিকি লিমিটেড। সো গিকি লিমিটেডের আন্ডারে আসলে বেসিক্যালি আমরা এই বিজনেস কনসালটেন্সি, বিজনেস প্ল্যান রাইটিং এই সার্ভিসগুলো দিতাম। সো ওইটারই একটা মানে পিভট হিসাবে আসলে তখন যখন আমরা এইটা ডিসিশন নিলাম যে ঠিক আছে আমরা তাহলে এবার এই মার্কেটিং স্ট্র্যাটেজির পাশাপাশি মার্কেটিং এক্সিকিউশন সাপোর্টও তাহলে অফার করি আমাদের, আমি যেই ক্লায়েন্টগুলোর সাথে কাজ করছি তাদেরকে, হ্যাঁ। হুম। সো সেই সেই তখন আমরা যখন ডিসিশন নিলাম যে ঠিক আছে তাহলে এইটা করার জন্য তো আমাদেরকে একটা অ্যাডভার্টাইজিং এজেন্সি ফর্ম করতে হবে, এবং ঠিক 2014 সালের টাইমটাতে তখন আমরা গিকি সোশ্যাল শুরু করিনি। সো তখন কিন্তু বেসিক্যালি যখন আমরা ডিসিশন নিলাম আমরা বসে যে হ্যাঁ আমরা একটা অ্যাডভার্টাইজিং এজেন্সি ফর্ম করবো, একটা অ্যাডভার্টাইজিং এজেন্সি ফর্ম করে আমরা আসলে গো টু মার্কেট যে স্ট্র্যাটেজিগুলো আমরা দিয়েছি সেগুলো আমরা এক্সিকিউশনে আমাদের ক্লায়েন্টদেরকে হেল্প করবো। সো তখন আমরা বেসিক্যালি স্টাডি করে বের করলাম যে ঠিক আছে, বাট বাই দ্য টাইম অ্যাডভার্টাইজিং এজেন্সি তো ওয়াজ ইন আ রেড ওশন ইন বাংলাদেশ, প্রচুর দেয়ার আর বিগ প্লেয়ার্স, হ্যাঁ, যেহেতু এবং আমরা জাস্ট ইউনিভার্সিটি ফ্রেশ গ্র্যাজুয়েটস, পকেটে টাকা পয়সা নাই, এক্সপিরিয়েন্স নাই। সো তখন আমরা খুঁজে বের করলাম যে আসলে ফুল একটা অ্যাডভার্টাইজিং এজেন্সি যদি আমি তখনই শুরু করি, ইট উইল বি ভেরি টাফ। এক্স্যাক্টলি। সো তখন বাট তখন আসলে কিন্তু ডিজিটাল মার্কেটিংটা ওয়াজ ভেরি নিউ টার্ম, এবং আহ, এইটা নিয়ে এটা ওয়াজ নট দ্যাট মাচ হাইপ, হ্যাঁ। এবং সো তখন একটা রেড ওশন মার্কেটের ভিতরে ডিজিটাল মার্কেটিংটা আসলে ছিল একটা ব্লু ওশন, একটা নিশ ছিল। সো তখন আমরা ভাবলাম ঠিক আছে লেটস স্টার্ট উইথ ডিজিটাল মার্কেটিং ফার্স্ট। সো সেইখান থেকে আসলে আমাদের এই গিকি সোচ 2015-তে আমরা রেজিস্ট্রেশন করি অ্যাজ এ ডিজিটাল মার্কেটিং এজেন্সি। সেখান থেকে আসলে শুরু। সো বেসিক্যালি তুমি যদি তোমার ওই কোশ্চেনটাতে যদি আমি হুম ফেরত হুম আসি, দ্য ফার্স্ট কোশ্চেন, সো আমার না এক্স্যাক্টলি মনে নাই যে গিকি সোশ্যালের ফার্স্ট ক্লায়েন্ট কে ছিল, কারণ গিকি সোশ্যাল তো আসলে গিকি লিমিটেডেরই একটা মানে বুঝতে পারছি। পিভট। হুম। সো দেখা যাচ্ছে যে ওই ক্লায়েন্টদেরকেই আমরা আসলে অফার করা শুরু করি। বাট আমি যদি তোমাকে ফার্স্ট ফার্স্ট বিগ ক্লায়েন্ট কে ফার্স্ট ছিল? ফার্স্ট বিগ নেম বলি মার্কেটিং এর এই জায়গাটা থেকে, ফুজি ফিল্ম, দে হ্যাড দিস ইনস্ট্যাক্স ক্যামেরা, আচ্ছা। ইউনো ওই যে পোলারাইড ক্যামেরা যেটা, হ্যাঁ। হুম। সো ওই ব্র্যান্ডটার জন্য আমরা মানে আমি কমার্স ক্লায়েন্ট বা ইন্ডিভিজুয়াল ক্লায়েন্টগুলোকে যদি বাদ দেই, প্রথম বড় ব্র্যান্ড বা বিগ নেম যাকে আসলে সবাই চিনবে সেটা ছিল ফুজি ফিল্ম। সো আমরা আচ্ছা, তখন ওদের সাথে প্রথম আমাদের সাইনিং হয়। ইন্টারেস্টিং। উম, আপনার যে কথাটা বললেন যে আপনারা বুঝতে পারলেন যে দের ইজ এ নিশ কল ডিজিটাল মার্কেটিং, যেটা এখন ভালো করছে কতটুকু জানি না, বাট ফিউচারে এটার একটা ভালো পটেনশিয়াল দেখতে পেয়েছেন। এখান থেকে একটা কানেক্টেড কোয়েশ্চেন হচ্ছে, আমি দেখেছি যখন মার্কেটিং এজেন্সি মানুষ ক্রিয়েট করে মোস্ট অফ দ্য টাইম বেশি দিন আসলে টিকে না, অ্যাটলিস্ট 10 বছর টিকাটা ইজ আ ভেরি বিগ নাম্বার। তো আমি এটা নিয়ে আজকে রিসার্চ করছিলাম এবং আমার কিছু এক্সপিরিয়েন্স নিয়ে একটু আগে আমি একটা ভিডিও রেকর্ড করেছি। ওইটার আমার প্রথম পয়েন্টটা ছিল এটা যে ল্যাক অফ পজিশনিং। ধরেন একটা মার্কেটিং এজেন্সি, সে আজকে বলতেছে আমি সিনেমাটোগ্রাফিও করবো, কালকে বলতেছে ভিডিও এডিটিংও করবো, আবার সে বলতেছে বুস্টিংও আমরা করে দিই, আবার বলতেছে গুগল অ্যাডও করি, আবার ট্র্যাকিং হেল্পও করি। তো সব কিছুতে না সে কাইন্ড অফ হারিয়ে যাচ্ছে। অ্যান্ড ওয়েন সামওয়ান ইজ ট্রাইং টু, ধরেন আমি চাচ্ছি আমার হার্টের প্রবলেম, আই উইল হুম, নট গো হুম, টু আ হুম, মেডিসিন ডক্টর, আই উইল গো টু আ হুম, স্পেশালিস্ট। সো আপনারা absolutely, ওইভাবে absolutely. করেই পজিশন করেছেন। সো আমার প্রথম পয়েন্টটা ছিল যে কারণে মার্কেটিং এজেন্সি আসলে কাজ করে না, তার 6টা পয়েন্টের প্রথমটা ছিল এটা, ল্যাক অফ পজিশনিং। সেকেন্ড ছিল ফাউন্ডারের উপর অনেক বেশি ডিপেন্ডেন্সি।
থার্ড হচ্ছে উইক ক্লায়েন্ট রিটেনশন, অ্যাকুইজিশনের দিকে বেশি ফোকাস। ফোর্থ ছিল পোর ফাইন্যান্সিয়াল প্ল্যানিং। ফিফথ ছিল আউটডেটেড স্কিল সেটস অফ এমপ্লয়িজ। অ্যান্ড সিক্সথ হচ্ছে ভ্যানিটি ওভার ভ্যালু। আপনি এগুলোর মধ্যে বাইরে বা এগুলোর সাথে কোনো সাথে একমত কিনা? আচ্ছা, ফার্স্ট অফ অল হলো তোমার এই 6টা পয়েন্ট শুনে মনে হলো যে তুমি মনে হয় আমাদের উপরে স্টাডি করেই এই 6টা পয়েন্ট বের করেছো। না না, আমি আমার গত এক বছর চিন্তা করে ই রাইট, করলাম। একদম একদম এক্স্যাক্টলি। ধরো মানে হ্যাঁ, ডেফিনেটলি আমি যদি এরকম লিস্ট করি তাহলে হয়তোবা নাম্বার উপরে নিচে হবে, বাট আমার পয়েন্টও আসলে এই পয়েন্টগুলোই থাকবে যে একটা অ্যাডভার্টাইজিং এজেন্সি সাকসেসফুল হওয়ার পেছনের আসলে কারণগুলো কি এবং ফেল হওয়ার পেছনেও কারণগুলো আসলে কি। অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি তুমি যেগুলো বলেছো। সো আমি যদি উম, আমার জায়গা থেকে শুরু করি। আমি জাস্ট জানতে চাই, এটা তো আপনি অলরেডি বলছেন, হোয়াট ইজ দ্য ওয়ান থিং দ্যাট ইউ থিঙ্ক গিকি সোশ্যাল ডিড রাইট? আচ্ছা, সেই বেটার কোয়েশ্চেন এটা আরো। জায়গাটা থেকে আমরা মানে ডেফিনেটলি হ্যাঁ, একটা জিনিস যদি আমি মানে পিক করি, আমি যদি স্কোরিং করি সবগুলোর মধ্যে থেকে, সো আমার কাছে যেটা মনে হয় যে আমরা মোটামুটি ডে ওয়ান থেকেই যে মাত্রই যেটা আমি তোমাকে বললাম যে আমাদের ব্যাকগ্রাউন্ড যেহেতু আসলে বিজনেস স্ট্র্যাটেজি, সো সেই জায়গাটা থেকে আমরা আসলে প্রসেস ফলো করাটাকেই গুরুত্ব দিয়েছি। সো আপনারা খুব অর্গানাইজ ছিলেন, তাই তো? আহ, বলতে পারো মানে আই উইল নট ব্র্যাগ, বাট হ্যাঁ মানে আমাদের ব্যাকগ্রাউন্ডের কারণে আমরা যেটা করেছি শুরু থেকেই একদম ডে ওয়ান থেকেই আসলে মোটামুটি ভাবে ধরো ক্লায়েন্ট অ্যাকুইজিশনের আমরা উই ট্রাই টু ফলো এসওপি। দেন একটা ক্লায়েন্ট অনবোর্ড করার পরে সেই ক্লায়েন্টটাকে সার্ভিস কিভাবে দিব, অ্যান্ড দেন কে রেসপন্সিবল রিটেনশন থাকবে? কিভাবে হবে, এই পুরো জায়গাটা থেকে আমরা প্রসেস ফলো করেছি। এবং আরেকটা জিনিস একটু বলে রাখা দরকার, যে জায়গাটাতে আসলে বাংলাদেশের মানে এজেন্সিগুলো ফেল করে, আহ, এবং আমি দেখেছি অনেক বড় বড় এজেন্সিও আসলে এই জায়গাটাতে ফেল করেছে, সেটা হলো যে ক্রেডিট ম্যানেজমেন্ট। হ্যাঁ, সো হ্যাঁ। এই জায়গাটা থেকে তুমি যদি আমার আরো মানে আমার অডিয়েন্স যদি আমার আরো অন্য একটা দুটো ইন্টারভিউ কোথাও শুনে থাকে, আমি এই কথাটা সেখানেও বলি, সবসময় বলি, সেটা হলো যে আমরা গিকিটাকে এবং এই জায়গাটা নিয়ে আমরা খুবই প্রাউড করি যে উই অপারেট গিকি সোশ্যাল লাইক আ ব্যাংক। কেন বলছি? কারণ হলো আমাদের আসলে নিজস্ব একটা ক্রেডিট স্কোরিং সিস্টেম আছে, যে আমরা কোনো ক্লায়েন্টকে যদি ক্রেডিট দিতে হয় তাহলে আমরা আসলে কত টাকার ক্রেডিট দিব বা আদৌ ক্রেডিট দিব কিনা, এই কতদিনের? ব্যাপারটাতে আমরা আসলে অনেকগুলো ফ্যাক্টর কনসিডার করে, লাইক ব্যাংক কাউকে লোন দেওয়ার আগে যেরকম হ্যাঁ হ্যাঁ, একটা ফ্যাক্ট ডিউ চেক করে, ডিলিজেন্স ব্যাকগ্রাউন্ড চেক করে। করে নেয়, হ্যাঁ, সো ঠিক একইভাবে আমরা এটা মেনটেন করার চেষ্টা করি। তা না হলে বেসিক্যালি দেখো মানে তুমি একটা অ্যাডভার্টাইজিং ইন্ডাস্ট্রিতে তুমি অনেক বড় বিজনেস করতে পারো, তুমি ক্রেডিট দাও, ক্রেডিট দিয়ে তুমি অনেক বিজনেস করতে পারবা, কিন্তু তুমি যদি আসলে কালেকশন করতে না পারো তাহলে তো তুমি আমও গেল ছাড়াও গেল। রাইট, অ্যাবসলিউটলি। সো এই জায়গাটা আমি বলবো যে আমাদের প্রসেস প্রসেস ফলো করার যে ব্যাপারটা এবং প্রসেস ডেভেলপ করা আর যেই ন্যাকটা, এটা আমাদেরকে আসলে হেল্প করেছে। আমার এজেন্সির ব্যাপারে আগ্রহটা মেনলি হয়েছেই কয়েকটা রিজনে। আমি যখন 23 সালে ঢাকাতে জব করতাম, আমার ছোটখাটো একটা সার্কেল ছিল যারা গুলশানের বড় বড় এজেন্সিগুলোতে জব করতো। আচ্ছা। তারা আমার দে আর ভেরি ফার্স্ট্রেটেড অ্যাবাউট দেয়ার জব। বাইরে বের হতো 8টা 9টার সময়, বলতো আজকে এত সময় কাজ করছি, এইটা ওইটা। স্যালারি নিয়ে একটু ঝামেলা হচ্ছে, কারণ মানে ওদের কোম্পানিগুলো সব চেষ্টা করতো বড় বড় হুম বিগ বিগ কর্পোরেটদের ধরবে, এবং তাদের এক একটা কোয়ার্টারে বিল আসবে নেক্সট কোয়ার্টারের পরে। হুম তো হুম এটার কারণে বড় একটা বিল আটকায় থাকার হুম কারণে দে অল হ্যাড টু সাফার। হুম সো তারা প্রথম থেকেই চেষ্টা করেছে টু চেজ বিগ প্লেয়ার্স। হুম আমরা আমাদের এজেন্সি থেকে ছোটখাটো ট্রাই করি। আপনি জানেন নেক্সট লিডার্স আমাদের এজেন্সির নাম। আমরা খুবই ছোটখাটো ক্লায়েন্ট নিয়ে প্রথম প্রথম কাজ করতে আচ্ছা। চাই, মিডিয়াম লেভেলের ক্লায়েন্ট নিয়ে কাজ করতে চাই। হুম অনেক বড় নেম নিতে চাই না, যে কারণে আমাদের 15-20 জন আরো হায়ার করতে হবে ওভারঅল। সে চলে গেলে একদম বাজে অবস্থা হুম হবে। হুম সো মেবি এটা আপনার সাথে এখনো পর্যন্ত আমরা মাইন্ডসেট মানে ঠিক পথে যাচ্ছি। ভাই, আমি জানতে চাচ্ছি, আপনি যেহেতু গিকি সোশ্যালের ফাউন্ডার এবং হুম। বর্তমানে আপনি সিইও হিসেবে আছেন, রাইট? না, আমি ম্যানেজিং ডিরেক্টর। ম্যানেজিং ডিরেক্টর, হ্যাঁ ওকে, হ্যাঁ। সিইও। হ্যাঁ, উই হ্যাভ অ্যানাদার সিইও। অ্যানাদার সিইও। একজন ম্যানেজিং ডিরেক্টর বা যখন হুম আপনি 15 সালে কাজ করতেন হুম ভার্সেস এখন কাজ করেন, হুম। আপনার প্রতিদিনের কাজের কয়েকটা হাইলাইট বলেন। তখন কি করতেন ভার্সেস এখন কি করেন? কোম্পানির কো-ফাউন্ডার হিসাবে বা ম্যানেজিং ডিরেক্টর হিসাবে আসলে বেসিক্যালি খুব একটা যে জব ডেসক্রিপশন যে চেঞ্জ হয়েছে ব্যাপারটা তো সেইরকম না। আচ্ছা আচ্ছা। আহ, যেটা হয়েছে যে হ্যাঁ, শুরুর দিকে অনেক কিছু ধরো আমার নিজে হাতে করতে হতো। ফর এক্সাম্পল, যখন আমরা শুরু করি, সো ক্লায়েন্ট পিচিং থেকে শুরু করে প্রেজেন্টেশন বানানো, এন্ড দেন প্রেজেন্টেশন ডেলিভারি করা, এই জিনিসগুলো যেমন মানে অপারেশন রিলেটেড যেই কাজগুলো এটা যেমন করতে হতো, আবার ব্যাক অফিস যেমন হিসাব নিকাশ রাখা, দেন বিজনেসের জন্য
নেক্সট মান্থে আমরা কি করব, নেক্সট কোয়ার্টারে কি করব, সেই স্ট্র্যাটেজিটা, সেই প্ল্যানটা করা, এই কাজটাও করতে হতো। বাট 10 বছরে অ্যাটলিস্ট আমাদের যেটা হয়েছে যে ওই ডে টু ডে ক্লায়েন্ট সার্ভিস, ডে টু ডে অপারেশনে এখন খুব একটা ইনভলভ হতে হয় না ওইভাবে। বাট ওই যে মানে দেখো কোম্পানির মানে ফাউন্ডার হিসেবে আমার আসলে কাজ কি, আমার কাজ হলো ভিশনটা দেখা, আমার টিম আসলে কি করবে সেইটা সেট করা, আমি পরের কোয়ার্টারে কি করব, পরের বছর কি করব, সেই জিনিসগুলো আসলে প্ল্যান করা। সো এই কাজটা এখন বেশি করতে পারি, বেশি প্রায়োরিটি দিয়ে করছি। অ্যান্ড ডেফিনেটলি তুমি যদি একটা স্কেলেবল বিজনেস করতে চাও, তোমাকে আসলে ডেলিগেট করতে পারতে হবে। তুমি যেটা বললে না যে হুম। একটা এজেন্সি সাকসেসফুল হওয়ার পেছনের কারণ বা ফেল হওয়ার পেছনের কারণ এই যে ফাউন্ডার ডিপেন্ডেন্সি। সো হ্যাঁ, ডেফিনেটলি তুমি যদি আসলে ব্যক্তি নির্ভর থাকো, এটা শুধু এজেন্সি না, যে কোনো বিজনেসের বেলাতেই ধরো যেটা হচ্ছে যে বাংলাদেশ থেকে আসলে, বাংলাদেশ তো এসএমই ফার্স্ট কান্ট্রি, আমরা জানি যে হ্যাঁ, বাংলাদেশের 64 এইটি লক্ষ এসএমই পার্সেন্ট আছে। 80% বিজনেসেস এসএমই। কিন্তু আসলে এই এসএমইরা খুব বড় বিজনেস কেন করতে পারে না, যেটা ধরো গ্লোবালি আসলে কি হচ্ছে, ওখান থেকে যে মানে বড় বড় ব্র্যান্ড হচ্ছে, আমাদের দেশের এই নাম্বারটা এত কম কেন? ইন্টারেস্টিং এইটার কোশ্চেন, এটা আমি একটা, জানতে চাই ভাই। হ্যাঁ, এইটার একটা বড় কারণ হলো আমাদের এই যে লোকাল ফাউন্ডার্সদের ডেলিগেট করার ব্যর্থতা। মানে তারা যে খুব কুইকলি একটা টিম বিল্ড করে সে ডেলিগেট করবে, বাট এখন আমাদের দেশের ফাউন্ডাররা স্টিল ধরো প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া পোস্টের ডিজাইন কেমন হবে সেটা আসলে সে কন্ট্রোল করতে চায়। ইয়েস। তার অফিসের বিকালের নাস্তা কি হবে এইটা সে আসলে কন্ট্রোল করতে চায়। কিন্তু হ্যাঁ। এই কাজগুলো করতে গিয়ে সে যে কাজটা করতে পারে না, সেটা হলো যে এআই এসে যখন তার ইন্ডাস্ট্রিটাকে অবসলিট করে দিবে আজ থেকে 2 বছর পরে, তখন আসলে সে কি করবে, ওইটা নিয়ে তার চিন্তা করার দরকার ছিল, ওইটা নিয়ে তার আসলে কাজ করার দরকার ছিল। এইটা সে করতে পারে না, এইসব মাইক্রো ম্যানেজ করতে গিয়ে আসলে। সো এই যে মানে আমি যে আসলে ভীষণ দেখবো, আমি যে ওর্স্ট সিচুয়েশনের জন্য প্ল্যান করব, বা আমি যে একটা বড় অপরচুনিটি আসতেছে সেটা গ্র্যাব করার জন্য টিম বিল্ড করব, আহ, সেটার জন্য আমি ইনভেস্টমেন্ট রেডি করব, এই কাজগুলো করা বাদ দিয়ে আমি যখন আসলে ডে টু ডে অপারেশনের মাইক্রো ডিটেলিং করতে থাকবো, তখন আসলে তুমি স্কেল করতে পারবে না। আহ, তুমি এটা এজেন্সি বলো বা যে কোনো বিজনেসের এক্স্যাক্টলি। বেলায় বলো। সো এইটা আসলে তুমি যদি একটা বিজনেসকে স্কেল করতে চাও, তাহলে কারণ ডেফিনেটলি দেখো, আমি একটা কোম্পানি শুরু করেছি তার মানে এই না যে আমি এই কোম্পানির সবকিছু ভালো বুঝি। দেয়ার শুড বি ম্যানেজার্স যারা আসলে এই কাজটা আমার চাইতে ভালো পারবে। সো হুম। অ্যাজ আ ফাউন্ডার, অ্যাজ অ্যান অন্টারপ্রেনার, আমার আসলে ফোকাস করা উচিত টু হায়ার দ্যাট রাইট পিপল অ্যান্ড টু মেক শিওর যেন আমি এই মানুষটাকে, যে এই পারফেক্ট কাজটার জন্য রাইট ফিট, তাকে যেন আমি রিটেইন করতে পারি, তাকে যেন আমি ভ্যালু দিতে পারি, এবং হুম। তাকে যেন আমি ওই স্বাধীনতাটা দিতে পারি যেন সে তার কাজটা প্রপারলি নিজের করতে ঝলক পারে। দেখাতে পারে। রাইট। এক্স্যাক্টলি। আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল ম্যানেজ করতে দেয়ার ইজ মেনি পিপল কাজ করছে আমার সাথে। যেমন হুম। এই যে আমাদের পডকাস্টটা রেকর্ড হবে, রাইট। হুম। রেকর্ড করার পরে তৌফিক ভাইরা যখন দিবে, আমি এটা পাঠিয়ে দেবো হচ্ছে আমাদের ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের গ্রুপে। হুম। হুম। আমি রিসেন্টলি হায়ার করেছি আচ্ছা। 3 মাস আগে। সো উনি, এর আগে একজন ছিল, ইনাকে হায়ার করেছি কয়েকদিন আগে। উনি ওটা নিয়ে যাবে এডিটরের গ্রুপে, দিয়ে পুরো স্টোরিটা কেমন হবে, স্টোরি বোর্ডিংটা কোনটা হুক হবে, কেমন থাম্বনেইল হবে, এটা থেকে কয়টা ক্লিপ হবে, সব কিছুর দায়িত্ব তার। সে ওটা করবে। এর আগে এগুলো সব আমি করতাম, হুম। উনি এটা করবে। এডিটর আছে দুজন, একজন শর্টস বানানোর জন্য, আরেকজন হচ্ছে, ওটা হচ্ছে কন্ট্রাকচুয়াল তারা, হুম। একজনও হুম। ফুল হুম। টাইম না। সো হুম। এইভাবে করে আমরা আসলে প্ল্যান করছি। তারপর আপলোডিং এর জন্য ভিএফ আপলোড করছে। আমার মেইন কাজটা হচ্ছে আপনার মতো মানুষের কাছে রিচ আউট করা, কি জিজ্ঞেস করতে চাই, আপনাদেরকে কনভিন্স করা যে আপনি যদি এখানে এসে 1 ঘন্টা টাইম দেন, ইট উইল নট বি এ ওয়েস্ট। আমরা একটা ভালো গল্প করব, এটা অনেক মানুষ হয়তো দেখলে কাজ হবে। তো আমি এটা অনেক আগে বুঝছি, যে কারণে হোয়াট এভার আই এম আর্নিং, আই এম জাস্ট পুটিং বিহাইন্ড অল দিস থিংস। তো মনে হয় আপনার এই জিনিসটা আমি মোটামুটি বুঝতে পেরেছি। হুম। এখন নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ভাইয়া, খুবই আই অলওয়েজ ওয়ান্টেড টু আস্ক দিস টু আ এজেন্সি ওনার, যে বর্তমান সময়ে ব্র্যান্ড বিল্ডিং এর জন্য হুম। একটা নর্মাল শপ কিভাবে করে একটা ব্র্যান্ড হতে পারে, তার জন্য ডিজিটাল মার্কেটিং কিভাবে কিভাবে ইউজ হতে পারে, আচ্ছা। এবং দেখো, মানে হাউ ইম্পর্টেন্ট ইট ইজ, এটাও জানতে চাই। খুবই ভালো কোশ্চেন। সো ব্র্যান্ড বিল্ডিং এর জায়গাটাতে ডিজিটাল মার্কেটিং এর রোলটা কি, তাই তো? এক্স্যাক্টলি, হ্যাঁ, এক্স্যাক্টলি। ওকে। দেখো, মানে ডিজিটাল মার্কেটিং তো আসলে একটা কি, মার্কেটিং এর একটা টুল, একটা এক্স্যাক্টলি। চ্যানেল, হ্যাঁ, হুম। কমিউনিকেশন। সো এই দুইটাকে আমরা যদি একটু সেপারেটলি বুঝি, তাহলে এই কোশ্চেনটার উত্তর আমি মানে আই থিঙ্ক তোমার কাছে ক্লিয়ার হবে এবং অডিয়েন্সদের কাছেও ক্লিয়ার হুম। হবে। সো ডিজিটাল মার্কেটিং করেই শুধু ব্র্যান্ড বিল্ড করতে পারবা, এইটা
এটা একটা রং হাইপোথিসিস। হ্যাঁ, কারণ ব্র্যান্ড আসলে আমি যখন একটা ব্র্যান্ড বিল্ড করব, ব্র্যান্ড বিল্ড করতে চাই বা ব্র্যান্ড বিল্ড করছি, এটা যখন আমি বলি, তাহলে আসলে বুঝতে হবে যে আসলে ব্র্যান্ড আসলে কি, জিনিসটা কি। এক্স্যাক্টলি। সো ব্র্যান্ড হলো কি বেসিকলি একটা প্রমিস। আমি আমার যে প্রোডাক্ট, যে সার্ভিস, যে বিজনেস, এইটার যে অ্যাসপিরেশনটা সেট করছি, আমি যেই প্রমিসটা করছি কাস্টমারের কাছে, সেইটা আসলে কনসিস্টেন্টলি ডেলিভার করে যাওয়ার মাধ্যমে কাস্টমারের এক্সপেকটেশন মিট করার যেই ব্যাপারটা, এইভাবেই আমি আসলে একটা ব্র্যান্ড বিল্ড করতে পারবো। হুম হ্যাঁ, সো ধরো তুমি যদি বলছো যে তুমি ইউ আর আ প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট, হ্যাঁ, হুম। প্রিমিয়াম ব্র্যান্ড, সো এটা তোমাকে আসলে মেনটেন করতে হবে আচ্ছা। ওভার টাইম। মানে তুমি একবার ধরো প্রথম প্রথম প্রোডাকশনটা খুব প্রিমিয়াম করলা, এবং তারপরে দেখলা যে না, এত প্রিমিয়াম প্রোডাকশন করে তো আসলে প্রফিটেবল থাকতে পারবা না। সো তারপরে ধরো তুমি লো একটু কোয়ালিটি হয়ে গেল। কোয়ালিটিতে একটু খারাপ করা শুরু করলা, প্যাকেজিং একটু খারাপ করা শুরু করলা। তারপরে তুমি তোমার যে স্টাফ দেখলা যে এখানে ধরো একটু টপ নচ স্টাফ রিপ্লেস করে দিয়ে একটু মিডিয়াকার স্টাফ দিলা। বাট তাহলে কিন্তু তুমি আর ওই তোমার যে প্রমিস যেটা ছিল যে তুমি প্রিমিয়াম সার্ভিস দিচ্ছ বা প্রিমিয়াম প্রোডাক্ট দিচ্ছ, এইটা থেকে কিন্তু তুমি বের হয়ে আসলা। এখন যখন তুমি ওভার টাইম এটা মেনটেন করতে পারবা না, তাহলে তুমি কিন্তু ওই প্রিমিয়াম ব্র্যান্ডটা বিল্ড করতে পারবা না। হুম হ্যাঁ, অ্যান্ড নট নেসেসারি তোমাকে একটা প্রিমিয়াম ব্র্যান্ডই বিল্ড করতে হবে। তুমি একটা এফোর্ডেবল ব্র্যান্ডও তো বিল্ড করতে পারো, যে আমি আসলে প্রিমিয়াম প্রাইস চার্জ করি না, বাট আই ওয়ান্ট টু বিকাম অ্যান এফোর্ডেবল ব্র্যান্ড, যাতে এক্স্যাক্টলি। ম্যাস পিপল আমাকে আসলে আহ, মানে আমার প্রোডাক্টটা পেতে পারে। এখন এইটা যদি তোমার ভিশন হয়, এটা যদি তোমার পজিশনিং হয় যে আমি আসলে সবার জন্য, আমজনতার জন্য একটা প্রোডাক্ট বানাবো বা আমজনতার জন্য একটা সার্ভিস দিব, এটা আমি চাই যে একটু এফোর্ডেবল হোক। হুম হ্যাঁ, বাট এটা আসলে মেনটেন করতে হবে। হ্যাঁ, এইটাও মেনটেন করতে হবে। সো এই জায়গাটাতে ধরো এখন এবার আসি যে ডিজিটাল মার্কেটিং এর রোলটা কি। সো এক্স্যাক্টলি। দেখো, ডিজিটাল মার্কেটিং হলো কি ওই যে কমিউনিকেশন একটা চ্যানেল। সো তুমি যেটা বলছো, তুমি যে প্রমিসটা করছো, তুমি যে তোমার যে প্রোডাক্ট বা সার্ভিস, যে এটার জন্য যে পজিশনিংটা সেট করেছো বা যে ইউএসপি গুলো তুমি আসলে অফার করছো কাস্টমারদেরকে, সেইটা তুমি ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে কমিউনিকেট করছো কাস্টমারের কাছে। সো এটা তুমি ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে কমিউনিকেট করতে পারো, তুমি ট্র্যাডিশনাল মিডিয়ার মাধ্যমে কমিউনিকেট করতে পারো, তুমি এটিএল বিটিএল এর মাধ্যমে কমিউনিকেট করতে পারো। এখন এক্স্যাক্টলি। ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে কমিউনিকেট করার তো বেশ কিছু প্রস অ্যান্ড কনস আছে। প্রস হলো বেসিক্যালি এটা কস্ট ইফেক্টিভ, এটা ইজিলি মেজারেবল, এবং তুমি বেসিক্যালি পার্টিকুলারলি আমি যদি ডিজিটাল মার্কেটিং এরই কম্পোনেন্ট সোশ্যাল মিডিয়া মার্কেটিং এটা নিয়ে কথা বলি বা এই জায়গাটাতে আমি ল্যান্ড করি, তাহলে সোশ্যাল মিডিয়া মার্কেটিং মানে আমাদের বর্তমানে যেহেতু আসলে ম্যাক্সিমাম কাস্টমার আসলে সোশ্যাল মিডিয়াতে, সো হুম তুমি ইজিলি তাদের সাথে কমিউনিকেট করতে পারতেছো, তাদেরকে টার্গেট করতে পারতেছো, একদম রাইট অডিয়েন্সকে তুমি খুব কুইকলি রিচ করতে পারতেছো উইথ আ ভেরি রিজনেবল বাজেট। হ্যাঁ, তো সেই জায়গাটা থেকে ডেফিনেটলি এটা একটা খুবই ভালো চ্যানেল। কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ে বিজ্ঞাপন দিয়ে, শুধুমাত্র কন্টিনিউয়াস বিজ্ঞাপন দিয়ে তুমি একটা ব্র্যান্ড বিল্ড করতে পারবা, এটা একটা রং কনসেপ্ট। সো ব্র্যান্ড বিল্ড করতে হবে আসলে তোমার ডেলিভারির মাধ্যমে, ওকে। আর কমিউনিকেশনের মাধ্যমে তুমি আসলে তুমি যেই ভিশনটা ধারণ করো, তুমি যেই প্রমিসটা সেট করেছো কাস্টমারদেরকে, সেইটা আসলে তুমি পৌঁছাবা। বাট তোমাকে ব্র্যান্ড বিল্ড করতে হবে আসলে প্রোডাক্ট, সার্ভিস, আফটার সেল সার্ভিস অ্যান্ড দ্য ফুল এক্সপিরিয়েন্সটার মাধ্যমে। বুঝতে পেরেছি। খুবই খুবই ইন্টারেস্টিং টপিক আমার সম্পূরক কোয়েশ্চেন এটার সাথে। সেটা হচ্ছে যে আমরা আসলে ব্র্যান্ডের সাথেই কানেক্টেড একটা ওয়ার্ড সবসময় শুনি, এলটিভি, হুম লাইফ হুম টাইম ভ্যালু হুম অফ আ হুম কাস্টমার। তো ব্যবসা করার জন্য অবশ্যই নতুন গ্রাহক প্রয়োজন। দোকান সাজালাম, কেউ এসে কিনলো না, দিন শেষে ওই দোকান সাজায় কোনো লাভ নেই। হুম। তো এখন যে কোনো একটা ব্র্যান্ডের জন্য আপনারা আসলে কোনটাকে বেশি প্রায়োরিটি দেন, বা আপনার কাছে মনে হয় বর্তমানে 2025 সালে এসে গেটিং নিউ কাস্টমার্স, অর আমি আসলে একটু বেশি অ্যাকুইজিশন দিয়ে কাস্টমার গ্যাদার করলাম, বাট লাইফ টাইম ভ্যালু আসলে বেশি করা যায় কিনা ওইটার দিকে ফোকাস করা? যদিও দুইটা ইন্টারকানেক্টেড, আমি জানি যে ব্যালেন্স জিনিসটাই হচ্ছে বেস্ট, বাট অ্যাজ আ মার্কেটার, আপনি এজেন্সি ওনার এবং আপনি মার্কেটার অনেক কিছু আছেন, হুম আপনার আসলে মেইন ফোকাসটা কোথায় থাকে, এলটিভিতে নাকি অ্যাকুইজিশনে? আই ওয়ান্ট টু মেক এ স্টেটমেন্ট অ্যাবাউট দ্যাট, যে হুম হুম মানে ফ্রম সামওয়ান ভেরি এক্সপিরিয়েন্স লাইক ইউ। কারণ আমি দেখি কি, আমাদের যেমন অনেক লোকের সাথে কথাবার্তা হয় ভাইয়া, কোন একটা জায়গা থেকে শুনেছে যে এই টাইপের প্রোডাক্টগুলো নিয়ে কাজ করেন, কারণ এখনো কেউ আসে নাই এই হুম প্রোডাক্টে। হুম কথার কথা একটা ব্লেন্ডার চাইনিজ, হুম সো হুম কিনছে সে 800 টাকায়, সেটা বেচছে 1500 টাকায়। হুম কোনো ব্র্যান্ড না, এই একই নামে 4-5টা একই টাইপের 15-20টা অ্যাড চালাই দিছে, হুম চলতেছে চলতেছে। বাট দে আর কলিং দেম সাম বিজনেস ওনার, বাট হুম 2 মাস 3 মাস পরেও তারা ওখান থেকে বেরোতে পারছে না, বা লং টার্ম সাস্টেনেবল হচ্ছে না, হুম অ্যাড বন্ধ করে দিলে আর কাজ হচ্ছে না। হুম তো হুম আপনি এই পুরো ব্যাপারটাকে কিভাবে দেখেন? যদিও আপনার অনেক
একটু ম্যাচিউর মানুষ নিয়ে কাজ করেন, বাট হুম স্টিল হুম আমি জিজ্ঞেস করছি এটা। না, দেখো, ফার্স্ট অফ অল হলো যে এইটা মানে নিউ অ্যাকুইজিশন এবং এলটিভি রিটেনশন, এই দুইটা এক্স্যাক্টলি। আসলে প্যারালাল হতে হবে। কিন্তু তুমি যদি লং টার্ম সাস্টেনেবল বিজনেস করতে চাও, লং টার্ম সাস্টেনেবল বিজনেস করতে চাইলে তোমার যদি আসলে রিটেনশন না থাকে, অর্থাৎ তোমার যদি এলটিভি হাই না থাকে, এটা কোনোভাবেই কোনো বিজনেসের পক্ষেই আসলে টিকে থাকা পসিবল না বা প্রফিটেবলি রান করা পসিবল না। কারণ তুমি ধরো আজ তোমার নিউ অ্যাকুইজিশন শুড অলওয়েজ বি আ প্রায়োরিটি, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ওই যে নতুন কাস্টমারগুলো যাদেরকে আমি অ্যাকোয়ার করব তাদের একটা পার্সেন্টেজ যেন আমি আসলে রিটেইন করতে পারি, তাদের একটা পার্সেন্টেজ যেন আমার কাছ থেকে রিপিট পারচেজ করে। এইটা এইটা যদি এই পুরো প্রসেসটা যদি আমি এস্টাবলিশ করতে না পারি আমার বিজনেসে, অল দ্য টাইম আমি যদি টার্গেট করি যে শুধু ফর দ্য ফার্স্ট টাইম আমার কাছ থেকে মানুষ কিনবে এবং তারপরে আমাকে আর মনে না রাখলেও চলবে, বা আমি আসলে এমন প্রোডাক্ট লাইন নিয়ে বিজনেস করি যেটা আসলে জীবনে একবারই লাগে, বাট সেই ধরনের বিজনেস কে আসলে তুমি যদি আহ, মানে লম্বা সময় এটা নিয়ে আসলে এটাকে একটা প্রফিটেবল বিজনেস বানাতে চাও, সেটা আসলে পসিবল না। হ্যাঁ, সো সেই জায়গাটা থেকে আমাদের কাস্টমারদের জন্য আসলে আমাদের দুই ধরনের স্ট্র্যাটেজিই থাকে। আমরা সবসময়ই যেটা হয় যে এটা আসলে ডিপেন্ড করতেছে ওই পার্টিকুলার বিজনেসটা বা পার্টিকুলার ব্র্যান্ডটার আসলে সেই তার নিজস্ব মানে লাইফ সাইকেল এখন কোথায় আছে। হ্যাঁ, সো ওকে। অনেক সময় যেটা হয় যে ব্র্যান্ডের রিটেনশন ম্যানেজমেন্টের জন্য নিজস্ব টিম থাকে, এক্স্যাক্টলি। দে হ্যাভ সেপারেট, আমাদের কাছে আসে যে আহ, শুধু নিউ অ্যাকুইজিশনের জন্য। হ্যাঁ, আবার অনেক সময় আমি একদম ক্যাটাগরিক্যালি আমার মনে আছে কয়েক মাস আগে আই গট আ কল ফ্রম আ ভেরি রেনাউন্ড কোম্পানি, পরিচিত বড় ভাই। সো তার কমপ্লেইন ছিল যে সাগর, ফেসবুকে অ্যাড ট্যাড দিয়ে তো আমরা নিউ অ্যাকুইজিশন পাচ্ছি, কিন্তু আমার কাস্টমার মানে আমার দাঁড়াচ্ছে মানে না। না, আমার কাস্টমার রিপিট করতেছে না। এক্স্যাক্টলি। হ্যাঁ, আমার কাস্টমার রিপিট করতেছে না, আমার রিপিট কাস্টমার খুব কম, এই জায়গাটাতে একটু হেল্প করতে পারো কিনা। সো তখন আমি বললাম যে ভাই, এই জায়গাটাতে আসলে আমি এজেন্সি হেল্প করার চাইতে এই জায়গাটাতে আপনার টিম আপনাকে বেটার হেল্প করতে পারে। কারণ আপনার প্রোডাক্ট যেহেতু যারা আপনার কাছ থেকে ফার্স্ট টাইম কিনছে, সেকেন্ড টাইম, থার্ড টাইম, ফোর্থ টাইম কেন কিনছে না, এই স্টাডিটা আগে করেন। হ্যাঁ, সো এটা কি আসলে প্রোডাক্টের সমস্যা, সার্ভে করা যেতে নাকি পারে। আসলে আপনার কমিউনিকেশন আর তাদের কাছে যাচ্ছে না, এটা খুঁজে বের করেন। হ্যাঁ, সো যেটা হয় যে আমাদের পুরো আমি মার্কেটিং এজেন্সির পক্ষ থেকে আমরা যখন স্ট্র্যাটেজি মেক করি ক্লায়েন্টের জন্য, তখন আসলে আমাদের দুটোতেই প্রায়োরিটি থাকে। হ্যাঁ, আবার যা ধরো তোমার যদি ব্যাপারটা, তুমি যদি নিউ অ্যাকুইজিশন বন্ধ করে দাও, হুম হুম। সো তোমার তো চার্ন থাকবে সব সময়। হ্যাঁ, সো তুমি যে আজকে যেই এক্স সংখ্যক ক্লায়েন্টকে তুমি সার্ভিস দিচ্ছ বা প্রোডাক্ট যারা কিনছে, আহ, কালকে যে সেম সংখ্যক ক্লায়েন্ট তোমার কাছ থেকে আবার কিনবে তার কিন্তু কোনো গ্যারান্টি নাই, কারণ দেয়ার এক্স্যাক্টলি। উইল বি নিউ কম্পিটিশন, স্মার্ট অফার থাকবে। হ্যাঁ, সো সেখানে কিছু চার্ন সবসময় হবে। সো তোমার নিউ অ্যাকুইজিশনও অল দ্য টাইম তোমাকে একটা স্ট্র্যাটেজির মধ্যে থাকতে হবে, নিউ এক্স্যাক্টলি। অ্যাকুইজিশনও করে যেতে হবে। আবার এই নিউ অ্যাকুইজিশন থেকেরই একটা পার্সেন্টেজ তোমাকে সবসময় যেন তুমি রিটেন করতে পারো, যেন এরা তোমার কাছ থেকে রিপিট পারচেস করতে থাকে, হুম হুম। সেই জায়গাটাতে তোমাকে কাজ করে যেতে হবে। ভাই, গিকি সোশ্যাল তাহলে এমন তিনটা কোন কাজ করছে যেটার দিয়ে মনে হয় যে মানে আপনারা ভালো করছেন, যে কারণে কাস্টমার রিটেন হচ্ছে? কারণ আপনাদের যদি ক্লায়েন্ট না থাকতো তাহলে তো আপনারা এতদিন সাস্টেন করতে পারতেন না। আপনার ওভারঅল যদি লাইফ টাইম বলা হয়, যে মনে হয় যে এই তিনটা কাজ মনে হয় ভাই আমরা ভালোই করছি, হুম হুম যে হুম। কারণে রিটেন হচ্ছে। আচ্ছা, এই যে কোনো এজেন্সির জন্যই সবচাইতে গুরুত্বপূর্ণ যেই পয়েন্টটা সেটা হলো যে আমি আহ, যেই প্রমিসটা করছি, মানে কিছুক্ষণ আগে আমি যখন ব্র্যান্ডের গল্প এক্স্যাক্টলি। করছিলাম, সো এই 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 জায়গাটা তো ক্লায়েন্ট রিটেনশনের জায়গাটা তো আসলে আমি যেই প্রমিসটা করছি সেটা ডেলিভার করতে পারা, সো ওভার প্রমিস না করা। আমি যদি আসলে ধরো ক্লায়েন্ট অনবোর্ডিং এর সময় অনেক ওভার প্রমিস করে ফেলি এবং সেটা যদি আমি ডেলিভার করতে না পারি, আই থিঙ্ক তুমি যেই 6টা পয়েন্ট বলতেছিলে তার মধ্যে এটাও একটা। এক্স্যাক্টলি। হ্যাঁ, সেটা ডেলিভারি করতে না পারা, সো এইটা মানে ব্যাকফায়ার করে ডেফিনেটলি। কারণ আমি একটা ক্লায়েন্ট অনবোর্ড করলাম, সে আমার সাথে প্রথমবার ট্রাই করবে, প্রথম মাস কাজ করবে, দ্বিতীয় মাস, কারণ আমি যদি আসলে ডেলিভার করতে না পারি সে তো আমার সাথে থাকবে না। সো সেই জায়গাটাতে, অর্থাৎ সেই জায়গাটাতে ধরো আমি আসলে যা ডেলিভার করতে পারবো ঠিক ততটুকুই যদি আমি প্রমিস করি, তাহলে কিন্তু আসলে এক্সপেকটেশন ম্যানেজ করাটা ইজি হয়। সো এজেন্সি হুম। ক্লায়েন্ট রিলেশনশিপের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই জিনিসটা বা সেই জায়গাটাতে আসলে সবচেয়ে বেশি ঝামেলা যেটা হয় সেটা হলো এই এক্সপেকটেশন ম্যানেজ করতে না পারাটা। এক্স্যাক্টলি। সো এই জায়গাটাতে আমি মনে করি যে আলহামদুলিল্লাহ আমরা মনে হয় যে আমার কাছে যে আমরা এই জায়গাটাতে ভালো করছি। হ্যাঁ, ডেফিনেটলি মানে আমাদের সব ক্লায়েন্ট তো 10 বছর ধরে তো আমরা একই ক্লায়েন্ট সার্ভ করছি না। আমাদের ক্লায়েন্ট তো ডেফিনেটলি কিছু ক্লায়েন্ট চলে যায়, নতুন ক্লায়েন্ট আসে, বাট এই জায়গাটাতে আমি বলবো যে টিল ডেট ধরো আমাদের সাথে যারা অনেক, আমাদের কিছু কিছু ক্লায়েন্ট আমাদের সাথে 5-7 বছর ধরে কাজ করছে। সো অনেক লম্বা ভাই, 5-7 বছর মানে তো বিশাল ব্যাপার। সো এইটার একটা বড় কারণ হলো যে কনসিস্টেন্টলি ডেলিভার করতে পারার ক্ষমতাটা।
অ্যান্ড আরেকটা জিনিস যেটা বলবো যে দেখো ডিজিটাল মার্কেটিং এজেন্সি বা পুরো মার্কেটিং এজেন্সিতেই মানে চেঞ্জ ইজ দ্য অনলি কনস্ট্যান্ট। ইয়েস, every month there is a new update. নতুন প্রোডাক্ট আসতেছে, নতুন টেকনোলজি আসতেছে, অ্যালগোরিদমে নতুন আপডেট আসতেছে। সো পুরো টিমটাকে আপডেটেড রাখা, প্রসেসটাকে মানে পুরো নলেজটাকে আপডেটেড রাখা, এবং সেই জায়গাটাতে আমি যদি আসলে স্লো মুভার হই তাহলে খুবই টাফ এই জায়গাটাতে টিকে থাকা। হ্যাঁ, সো এইটা নিয়ে আমরা মানে আমাদের ফাস্ট মুভার আরেকটা এবং হচ্ছে এক্সপেকটেশন ম্যানেজমেন্ট। মানে বেসিক্যালি হ্যাঁ হ্যাঁ অ্যাবসলিউটলি। আর তো কোয়েশ্চেনটা ছিল যে ক্লায়েন্ট পার্টিকুলারলি। ইভেনচুয়ালি আপনারা এমন তিনটা কি কাজ করতেছেন কি সোশ্যাল থেকে যে কারণে আপনারা মোটামুটি রিটেন করতে পারছেন, তা নাহলে তো আপনি আজকে আমার সামনে বসতেন না। ইউ ডিড আচ্ছা, হ্যাঁ, সামথিং সো রাইট। এই যে দুটো বললাম, এক্সপেকটেশন ম্যানেজমেন্ট এবং আপডেটেড থাকা, নতুন টেকনোলজি, নতুন টুলস, নতুন প্রসেস, এবং হোয়েন এভার দেয়ার ইজ অ্যান আপডেট এই জিনিসটা কাজ করছে না। সো সেই জায়গাটাতে আসলে আমি আমার টিম আমরা খুব কুইকলি কপ আপ করার চেষ্টা করি। আমরা কুইকলি লার্ন করার চেষ্টা করি। মানে দেখো তোমার আজকে যেই কম্পিটিটিভ অ্যাডভান্টেজ যেটা আছে এটা 2-3 বছরের মধ্যে ফেড আউট হয়ে যাবে। তোমাকে ইয়েস, নিউ কম্পিটিটিভ মানে নতুন স্কিল আসলে ডেভেলপ করতে হবে, নতুন ইউএসপি বিল্ড করতে হবে। সো এইটা কন্টিনিউয়াসলি করতে পারার ক্ষমতাটা এইটা আমি মনে করি যে এই জায়গাটাতে আমরা ভালো করছি। পারফেক্ট। আর আহ, আরেকটা ব্যাপার যেটা সেটা হলো যে হায়ারিং দ্য রাইট পিপল। হ্যাঁ, এই হুম, এই 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 জায়গাটাতে আমি যেটা আমাদের যেটা শুরুর দিকের আমি স্ট্রাগল বলবো ছিল। যে স্ট্রাগল ছিল। এই মার্কেটে রাইট এইচআর খুঁজে পাওয়া এটা তো মানে খুবই চ্যালেঞ্জিং। কারণ হলো যে ধরো কোনো স্কুলে তো আসলে ইঞ্জিনিয়ারিং স্কুলে ইঞ্জিনিয়ারিং শেখানো হয়, কিন্তু ডিজিটাল মার্কেটিং তো আসলে আমরা যখন শুরু করেছি, হ্যাঁ মানে এখনো শেখানো হয় কিনা, ইউনিভার্সিটিতে কি আসলে না, 4 বছরের কোর্স অফার করে কিনা আমি জানি না। নাই। হ্যাঁ, সো যারা আসলে এই ইন্ডাস্ট্রিতে আমরা যে এইচআর গুলো পাই মোস্টলি সেলফ লার্নার। সো আমরা তাদেরকে হায়ার করি, তারপরে ট্রেন করি, বা আমরা দেখা যাচ্ছে যে অন্য এজেন্সিতে আছে বা অন্য কোথাও আছে, তাদেরকে নিয়ে এসে ট্রেন করি। সো এই রাইট এইচআর ট্যালেন্ট প্রসেস গুলোকে পাওয়া। ডেভেলপ করা, হ্যাঁ এইটা একটা ইম্পর্টেন্ট কাজ। হ্যাঁ, আমি এখনো পর্যন্ত, আপনি তো বলছেন এডুকেশন সিস্টেমে, আমি এমনও হুম দেখেছি যে মানুষজন ভাবে যে ও অনার্স মাস্টার্স করে কোনো ব্যাংকে ঢুকতে পারে নাই বা কোনো ভালো চাকরি পায় নাই, এই জন্য এখন ফ্রিল্যান্সিং বা ডিজিটাল মার্কেটিং হুম করতেছে। হুম আস্তে আস্তে চেঞ্জ হবে আমি দেখতেছি। হুম হুম আমার যেমন আপনি বলছেন এই তিনটা, আমাদের এজেন্সি অনেক ছোট, বাট আমরা তিনটা জিনিস আমাদের যদি বলে, আমরা চেষ্টা করি হচ্ছে আমরা অলওয়েজ মেক শিওর করি যে ওই ক্লায়েন্টের গ্রুপে যেন একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করা হুম হয়, হুম হুম ওইখানে যেন একজন পিওসি থাকে, পয়েন্ট অফ কন্ট্যাক্ট। হুম সো দ্যাট পার্সন ইজ কমপ্লিটলি রেসপন্সিবল ফর অল দ্য কমিউনিকেশন। হুম হুম সে হচ্ছে যত কিছু হবে ওইটা আমাদের সবার কাছ থেকে আদায় করে নিবে। হুম কথার কথা, আমি যেমন মার্কেটিং, প্রফেস মার্কেটিং নিয়ে কাজ করি। সো ও আমার কাছে আসবে, ভাইয়া এই ক্লায়েন্ট বললে যে ওদের পেমেন্ট মেথড এই ইস্যু, আপনি একটু কাইন্ডলি কালকে সময় থাকলে ওনার সাথে বসে সলভ করে দেন। সো আমি যে এখন পডকাস্ট করছি, অ্যাটলিস্ট ক্লায়েন্ট যদি একটা মেসেজ দেয়, ও যেন বসে না থাকে। আমরা চেষ্টা করি, এটাতে খুব হেল্প হয় আমাদের। প্রথম প্রথম আমরা করার চেষ্টা করছি, ইট ওয়াজ নট গুড। সেকেন্ড, আমরা যেটা চেষ্টা করতেছি এখনো পর্যন্ত কেমন হবে জানি না, আহ, নতুন কোনো চেঞ্জেস আসলে ক্লায়েন্টকে এডুকেট করার চেষ্টা করি হুম আমরা। হুম কারণ আমরা তো আপনাদের মতো অত ভালো ক্লায়েন্টও সবসময় পাই না। তো এই যে হঠাৎ করে বলতেছে, ভাই অ্যাড তো রেজাল্ট কাজ করতেছে না, সমস্যা কি? তখন তাকে ওই অ্যান্ড্রোমেটার, আমার ওই আর্টিকেল লিঙ্কডিনে যেটা আপলোড করছি ওইটা সামারি হুম দিয়ে বলি, ভাইয়া এটা এই হয়েছে, এত টাইম লাগে, দিস আর দ্য কনসিকুয়েন্সেস উই আর গোনা টেক। আপনি আসলে এইভাবেই করেন, হুম আপনি চাইলে এটা নিয়ে 3টা ভিডিও দেখতে পারেন, তাহলে আমরা একসাথে মিলে কাজ করবো। হুম। তখন সে বুঝে যাচ্ছে, ঠিক আছে, আমি না অন্যদাও এটা হচ্ছে। ওই যে এক্সপেকটেশন ম্যানেজমেন্ট। হুম এক্স্যাক্টলি সিমিলার হুম তাহলে। হুম হুম থার্ড হচ্ছে আমরা চেষ্টা করি যে তাদেরকে একটা ফিল দেওয়ার যে উই আর ডুইং আ পার্টনারশিপ। যেমন আমাদের একটা হুম একটা ক্লায়েন্ট ছিল, তো ওদের 1 মাসে আমরা আসলে, ওরা খুব খারাপ করছে, আমরা ওই মাসটা ওদের পেমেন্ট ডিসকাউন্ট দিছি, যে লেটস নট। বাট আমি এই যে আপনি কথাটা রিটেনশন, আমি জানি যে ওই ক্লায়েন্ট যদি ভালো করে নেক্সট কয়েক মাসে, হুম এবং হুম অলরেডি ওরা এই মাসে অনেক ভালো করতেছে, এই মাসে ওরা নিজে থেকে যদি খুব খারাপ মানুষ না হয়, ওরাই বলবে যে ভাইয়া হুম এই হুম মাসে পেমেন্টটা নেন, লাস্ট মান্থের পেমেন্টের অর্ধেক আমরা এই মাসে দিচ্ছি। হুম। তাহলে হবে কি, অ্যাটলিস্ট ওই মানে নেগেটিভ জিনিসটা মনে হয় না কাজ করবে। So আমরা এই 3টা জিনিস চেষ্টা করতেছি। হ্যাঁ, মানে এইটা ইভেন ইভেন আমাদের ক্ষেত্রেও যেটা হয়েছে যে ধরো আমাদের কিছু ক্লায়েন্ট আছে লাইফস্টাইল হুম, বিজনেস, যারা ব্র্যান্ড। সো লাইফস্টাইল বিজনেসের তো ধরো কিছু পিক সিজন আছে, আবার কিছু ডাল সিজন আছে। সো এক্স্যাক্টলি। ডাল সিজনে আসলে দেখা যাচ্ছে যে তাদের অ্যাক্টিভিটিও কম থাকে, প্লাস সেলও খুব পড়ে যায়। হ্যাঁ, হুম, সো সেই ক্ষেত্রে আমাদের যে রিটেনার ফি যেটা হুম, এটা পে করা তাদের জন্য একটু টাফ হয়ে যায়। সো এরকম কেসে ইভেন আমারও মনে আছে, স্পষ্ট করতেই মনে আছে যে আমরাও দেখা গেছে যে 2 মাসের ফিটা আমরা তাদেরকে একবারে পে করতে বলেছি, বা 50% ডিসকাউন্ট দিয়েছি, এরকম ঘটনা ঘটে। হ্যাঁ আচ্ছা, আমি তারপরে যেটা জানতে চাই ভাই,
এখন অনেকে বলতেছে মার্কেটিং এজেন্সি ইজ নট ওয়ার্কিং দ্যাট মাচ গুড, এআই এসে সব চেঞ্জ করে দেবে, ফেসবুক থাকবে কিনা ঠিক নাই। ঠিক আছে, এগুলো হয়তো হবে, বাট অন্যদিকে আমি দেখতেছি আপনার এসিওর মানুষজন লিঙ্কডইনে পোস্ট করতেছেন, ইউ নিড পিপল ফর এসিও, ইউ নিড পিপল ফর ডিজিটাল মার্কেটিং। সো মানে হোয়াটস ইউর ওপিনিয়ন অ্যাবাউট দ্যাট, বা আপনারা কিভাবে প্রিপারেশন নিচ্ছেন বা লোক হায়ার করতেছেন? আচ্ছা, তোমার এখানে দুইটা কোশ্চেন আছে। একটা হইলো যে এআই না, আপনারা কিভাবে ইন্ডাস্ট্রিটাকে প্রিপারেশন কিভাবে, নিচ্ছেন, কি হ্যাঁ করতেছেন? এইটা, আর একটা হলো এসে আমি কোনটা নিয়ে কথা বলবো বলো। দুইটাই বলেন এক এক করে, সমস্যা নেই। আচ্ছা, ওকে। ফার্স্ট অফ অল হলো যে এআই এর ব্যাপারটা আগে শেষ করি, তারপরে হ্যাঁ, আমি এসইওতে আসি। হ্যাঁ, যে এআই কে আসলে আমরা আসলে কি আমাদের কিভাবে দেখা উচিত, হ্যাঁ। আমি মানে ব্যক্তিগতভাবে আমি খুব একটা মানে খুব এআই সেভি না, আমি প্রচুর এআই টুল ব্যবহার করি না। বাট আমি এআই কে যেভাবে দেখি, এআই কে আসলে যেভাবে আমার মনে হয় যেভাবে দেখা উচিত, এআই কে আমরা যদি অল্টারনেটিভ হিসাবে ব্যবহার করি, যে এআই আসলে কোনো একটা স্কিলের বা কোনো একটা রিসোর্সের অল্টারনেটিভ, তাহলে আমরা আসলে ভুল করব। এআই কে আসলে আমাদের অ্যাম্প্লিফায়ার হিসাবে দেখা উচিত। সে ওকে, ধরো তুমি একজন কপি রাইটার, হুম, বাট তুমি যদি আসলে এআইকে দিয়ে বলে দাও, মানে তুমি যদি চিন্তা ভাবনা করা বন্ধ করে দাও অ্যান্ড এআইকে দিয়ে সব কপি লিখতে থাকো, তাহলে 2 মাসের মধ্যে তুমি চাকরি হারাবা। বা তুমি ধরো একজন ডিজাইনার, আর তুমি যদি তোমার ক্রিয়েটিভ থিঙ্কিং বন্ধ করে দিয়ে সব ডিজাইন যদি শুধু প্রম্পট দিয়ে এআই এর মাধ্যমে বের করার চেষ্টা করো, তাহলে আসলে তোমার কোয়ালিটি হ্যাম্পার হবে এবং মানে উইল বি ক্লিশে। এবং ইউ ইউ হ্যাভ সিন যে মানে, সো এই জায়গাটাতে আসলে আমাদের এআইকে কাজে লাগানো উচিত আসলে অ্যাম্প্লিফায়ার হিসেবে, অর্থাৎ ভাই তোমার মাঝখানে একটু ইন্টারাপ্ট করি। ইউ ডোন্ট নো, দের আর সো মেনি সাকসেসফুল পিপল যাদেরকে আমি অনেক ফলো করতাম 22 সালে 21 সালে, তাদের কোনো লিঙ্কডইন পোস্ট পড়তাম। এখন আমি তাদের অনেককে মানে মানে দেখলেই আমি বুঝে যায় একটা লম্বা এম ড্যাশ, এআই, আমি রিমুভ করে দিই, আমি ইটস আ বুঝি রেড এআই দিয়ে ফ্ল্যাগ, পড়ছে। ইয়া এবং নো ওয়ান ফিলস কানেক্টেড, হ্যাঁ, এই এক্স্যাক্টলি। টু মাচ এআই। সো এই ব্যাপারটা আসলে আমার মনে হয় এটা এটা এখন ট্রেন্ড, সবাই এটা ফলো করছে, বাট ভেরি সুন এটা আসলে অবসলিট হয়ে যাবে। বরং রেলেভেন্ট মানে তুমি যদি আসলে এআই কে তোমার ফরে কাজে লাগাতে চাও, তাহলে যেটা করতে হবে এই মানে তোমার নিজের ক্যাপাসিটি বিল্ডিং এর জন্য আসলে এআই কে ইউজ করতে হবে, ওকে, হ্যাঁ। সো আমরা যে কথাগুলো বলি যে এআই উইল নট রিপ্লেস এনিওয়ান। এআই এআই যেটা করবে, এআই আসলে সেই ক্রিয়েটিভ মানুষজনগুলার বা আমি আজকে যা করছি, আমি কালকে এআই এর হেল্প নিয়ে এটা বেশি ডেলিভার করতে পারবো। এখন হুম, আমি যদি কাজ করা বন্ধ করে দিই, আমি যদি চিন্তা করা বন্ধ করে দিই, তাহলে এআই আমাকে রিপ্লেস করে ফেলবে। ওকে, ভেরি হুম, ইন্টারেস্টিং। আর হুম, আপাতত এসইও, ভাই আপনি এসইও নিয়ে আপনার অনেক এক্সপিরিয়েন্স, আপনি লোক চালাইছেন এসইও, আপনারা এসইও রিলেটেড দেখতেছি যে আপনারা অনেকগুলা রেগুলার ব্লগ পাবলিশ করেন হুম, অ্যাবাউট সাম কেস স্টাডিজ। সো আপনারা এসইও লোকজন হায়ার করছেন। এখন এই যে মানুষজন বলে এসইও ইজ ডেড, এখন আর এসইও কাজ করবে না। অন দি আদার হ্যান্ড, আমি একটা কোম্পানির সাথে কাজ করি, আমরা টেক্সাসে সার্ভিস দিই। সো আমরা ক্লায়েন্টকে পিচি পাঠাই এরকম, ইফ ইউ ফাইন্ড top 5 ড্যাশ agencies in Texas, you'll find us ranking at top. If you want the same হুম, হুম, to be done for your company, please give us a call. হুম, এরকম ভাবে আমরা পিচটা দিচ্ছি। হুম, সো এবং আমরা এআই তেও চ্যাট জিপিটিতে, ওকে, ইফ ইউ ফাইন্ড what are the top 5 dash type হুম, of হুম, company in হুম, হুম, Texas, you will find us ranking at top. Do you also want the same for your company? তো আমরা এরকম ভাবে করতেছি। আপনারা অ্যামেজিং। আপনারা এটাকে কিভাবে দেখতেছেন ওভারঅল? আচ্ছা দেখো, মানে এসিও ইজ ডেড বা এসিও এখন আর কাজ করে না, এইটা অ্যাবসলিউটলি রং কথা। কারণ এখন বর্তমানে বাংলাদেশের লার্জেস্ট কনজিউমার গ্রুপ হলো জেনজিস। এবং দের ইজ দিস স্টাডি, এটা যদিও গ্লোবাল স্টাডি, যে প্রতি 2 জনের একজন জেনজি যে কোনো কিছু কেনার আগে আসলে ইন্টারনেটে সার্চ করে। হ্যাঁ, হ্যাঁ, সো দিস পিপল আর কল দ্য ডিসকভারি, এই জন্য এই জেনারেশনকে বলা হয় ডিসকভারি জেনারেশন। ইয়েস, সো মানে যেইখানে প্রতি 2 জনের একজন মানুষ আসলে যে কোনো কিছু কেনার আগে অনলাইনে সার্চ করবে, সেইখানে এসিও কিভাবে অবসলিট হয়ে যায় বা এসিও কিভাবে ডেড হয়ে যায়, এইটা তো আসলে মানে অ্যাবসলিউটলি রং কথা। আহ, এক এক নম্বর জিনিস। 2 নম্বর জিনিস হলো যে হ্যাঁ, এসিওর প্যাটার্নটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এসিও অনেক আপডেটেড হচ্ছে, হুম। বাট এসিও কাজ করে না বা এসিও বলে আর কিছু থাকবে না, এটা আসলে একটা মানে অ্যাবসলিউটলি রং কথা। মানে এটা হলো যে হয়তোবা ধরো অন্য প্ল্যাটফর্মগুলা নিজেদের প্ল্যাটফর্মটাকে উপরে তোলার জন্য এই কথা বলতে পারে, অথবা উম, ধরো যে মেটা মার্কেটার, সে হয়তোবা মেটার দিকে বেশি বাজেট নেওয়ার জন্য এই কথা বলতে পারে। বাট এসিও আসলে মানে যতদিন মানুষ থাকবে, যতদিন ইন্টারনেট থাকবে এবং যতদিন আসলে মানুষজন এই মানে এই ডিসকভার করার ব্যাপারটা থাকবে, যে আমি আসলে একটা জিনিস কেনার আগে একটু স্টাডি করে নেব, একটু এক্সপ্লোর করে নেব। ইভেন এনাদার স্টাডিতে আমরা দেখেছি যে
46% পিপল যে কোনো গুগল অ্যাড দেখার পরে, মানে ডিসপ্লে অ্যাড, তুমি একটা ডিসপ্লে অ্যাড দেখছো, দেখার পরে আহ, ওই ব্র্যান্ডটা সম্পর্কে গুগল করে টু টেক ফার্দার ইনফরমেশন, রিভিউ আছে কিনা বা ওই বিজনেস। সো ধরো এখন তুমি একটা অ্যাড, গুগল তুমি ডিসপ্লে অ্যাড চালাচ্ছ, তুমি একটা অ্যাড সার্ভ করলা, এই অ্যাডটা আমি দেখলাম, দেখে আমি আবার ওই ব্র্যান্ডের সম্পর্কে আরেকটু বেটার অ্যাওয়্যার স্টাডি হলাম। করার জন্য হুম। আমি এখন গুগল করলাম, অ্যান্ড দেন আমি ধরো তুমি এসিওতে নাই বা তুমি এসিও অপটিমাইজড না, তো আমি তো আর একদম কোম্পানির নাম ধরে মনে থাকবে না, আমি হয়তো বা ধরো ব্র্যান্ড কিওয়ার্ড দিয়ে সার্চ দিলাম, আমি যদি না আসতে পারি তাহলে কি কি হবে, ওই জায়গাটাতে কে যাবে, ওই জায়গাটাতে আমার কম্পিটিটর চলে যাবে। সো ও যদিও ধরো ওই প্রোডাক্টের ব্যাপারে ইন্টারেস্টেড হয়েছে আমার অ্যাড দেখে, কিন্তু আলটিমেটলি ল্যান্ড করবে গিয়ে আমার কম্পিটিটরের ওয়েবসাইটে। হ্যাঁ, এক্স্যাক্টলি। সো দেয়ার ইজ দিস, মানে এইভাবে কিন্তু আসলে দেখা যাবে যে কাস্টমার হারাবে। সো মানে এসিও আসলে বরং আজকের দিনে যখন আসলে এই পারফরমেন্স মার্কেটিং বরং যখন কস্টলি হয়ে যাচ্ছে, সো সেই জায়গাটাকে আমরা যদি আসলে দুটো জিনিসকে একসাথে কম্বাইনলি ব্যবহার করতে পারি, ইনফ্যাক্ট গিগি সোশ্যালে আমরা মানে এখন সব ক্লায়েন্টদের বেলাই প্লাস হলো আমরা নতুনভাবে যে জিনিসটাকে আমাদের, যদি তুমি বলো আমাদের নিউ পজিশনিং কি, আমাদের নিউ পজিশনিং হলো যে আমরা আমরা গিগিকে একটা, এতদিন পর্যন্ত গিগিকে মানুষ পারফরমেন্স মার্কেটিং এজেন্সি হিসেবেই মোস্টলি চিনত, বাট এখন কিন্তু আমরা একটা নতুন মার্কেটিং টার্ম কয়েন করছি, যেটা হলো পারফরমেন্স মার্কেটিং প্লাস প্লাস। অর্থাৎ আমরা যেটা বলছি যে তোমার পারফরমেন্স মার্কেটিংকে আরো স্ট্রেংথেন করবে যদি তোমার আসলে স্ট্রং এসিও করা থাকে, অর্থাৎ তুমি যদি অর্গানিক্যালি হাই কোয়ালিটি ট্রাফিক পেতে থাকো, এটা কি হচ্ছে, এটা তোমার পেইডকে ভালো সিগন্যাল দিচ্ছে যে কারা আসলে তোমার কাস্টমার, কারা তোমার ওয়েবসাইটে আসছে, তোমার পিক্সেলকে, তোমার গুগল কুকিজকে বেটার সিগন্যাল দিচ্ছে। সো তোমার পেইড মার্কেটিং ক্যাম্পেইনগুলো ভালো কাজ করা শুরু করবে। আর এর বাইরে যদি তোমার ল্যান্ডিং পেজ, মানে কনভার্সন রেট অপটিমাইজেশন, এটা যদি প্রপারলি করা থাকে, তুমি যেখানে আসলে ধরো এই জিনিসগুলো এতদিন পর্যন্ত শুধুমাত্র ই কমার্স ব্র্যান্ডের বেলায় সত্য ছিল, বাট এখন 2025 সালে এসে যখন ধরো আমি গ্রামের বাড়িতে বাড়ি করব, বাড়ি করার সময় আমি যখন টাইলসের ডিসিশন নিব, তখন কিন্তু আমার মাকে আমি আসলে মোবাইলে সার্চ দিয়ে দেখাচ্ছিলাম যে মা দেখ এই 3টা কোম্পানি আছে, ওদের এই অপশন আছে, তুমি পছন্দ করো, তারপরে আমি ঢাকা থেকে অর্ডার করে দিব। সো এখন এই এই ব্যাপারটা যদি আসলে ওই টাইলস কোম্পানিগুলো যদি আসলে ওর যদি আসলে অনলাইন প্রেজেন্স না থাকতো, ওর যদি পুরো ওয়েবসাইটে যদি ওর সব ক্যাটালগ আপডেটেড না থাকতো, তাহলে আমি কিন্তু আসলে এই ডিসিশনটা নিতে পারতাম নিতে না। পারতেন না, এক্স্যাক্টলি। রাইট, হ্যাঁ। ভাই আমি কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলছেন, যেমন একটা কথা বলছেন যে ল্যান্ডিং পেজ অপটিমাইজ করা, অ্যান্ড অলসো অনেক ই কমার্স কোম্পানি কিন্তু এর আগে, আমি 1-2 বছর আগেও দেখেছি, হুম, যখনই বলতাম যে ব্লগ সেকশনটা কেন আপনারা বেশি ইউজ করছেন না, তো তখন তারা হুম, অবশ্যই বুঝবে না, তারা তারা বুঝতো না। বাট ধরেন আমি একটা কথার কথা, এই যে পডকাস্ট মাইক্রোফোন বিক্রি করছি, সো মনে করেন 4টা ব্র্যান্ড আছে, তার মধ্যে আমি থার্ড ব্র্যান্ডটাতে কাজ করি, বাকি 3জনের ব্লগ সেকশন আছে, রেগুলার ওরা আর্টিকেল করছে, রেগুলার ওরা কিওয়ার্ড রিসার্চ করে হুম, হুম, অপটিমাইজ করতেছে, অন পেজ করতেছে। আমি অনেক অ্যাড চালাচ্ছি, বাট তারপরও যখনই সার্চ দেওয়া হচ্ছে ওই 3টা আসতেছে অর্গানিক্যালি সবার সামনে, হুম, তখনও কিন্তু আমি একটা ডিপ দেখতে পারবো আমার আমার সেলসে। সেকেন্ড কথা, আমি এই স্টুডিওটার এক্সাম্পলই দিই। এই স্টুডিওটা হচ্ছে খালিজফারহান.com এর সাবডোমেইনে দেওয়া, হুম, আমার হুম, যতদূর মনে হয়। তো আমি আজকে লাস্ট কয়েকদিন ধরে স্টাডি করতেছি যে ঠিক আছে, টপ বেস্ট পডকাস্ট স্টুডিওজ ইন হুম, ঢাকা, যেমিনি, আচ্ছা, এখানে আচ্ছা, ওখানে, আচ্ছা, জাস্ট বিকজ হুম, খালিজফারহান.com এর অনেক ভিজিটর। হুম, আমি হুম, পুরোপুরি অনেক বেশি টেকনিক্যাল বলবো না, বাট আমি দেখতে পাচ্ছি এইটা সবার আগে আসছে, রুম অফ রেকর্ডিং 1 নম্বরে। হুম, হুম, সো এখানেও কিন্তু অনেক জায়গায় এসিওতে হেল্প করতেছে। আবার একটা মজার জিনিস, এই যে চ্যাট জিপিটি বা জেমিনাই বা হুম, গ্রক, হুম, এরাও ডেটা ফেচ করছে কিন্তু অনলাইন থেকেই, রাইট? অ্যাবসলিউটলি, সো অ্যাবসলিউটলি, আমার যদি হুম, প্রেজেন্স না থাকে অনলাইনে, হুম, হুম, তাহলে তো এটা ফেচ করবে না। আমি যেমন অনেক হুম, সময় যেটা চেষ্টা করি, আমার ইউটিউবে কিছু ভিডিও আছে যেখানে হুম, পারফরমেন্স মার্কেটিং এর একটা প্লেলিস্ট আছে। হুম, সো বাংলা লিঙ্কে আপনি যদি বাংলাদেশে যদি সার্চ করেন বেস্ট পারফরমেন্স মার্কেটার দিলে আমার নাম আসবে, 10-10-এর মধ্যে আসবে। আমি অনেকভাবে ট্রাই করে দেখছি। একে আসতেছে কার্ডটা যার ওয়েবসাইট সবচেয়ে বেস্ট, আমি নাম বলবো না, হুম, প্রমোট করা হয়ে যাবে। একদম একে আসতেছে যার ওয়েবসাইট সবচেয়ে বেশি ভিজিটর আসে, হুম, ফর মেনি রিজন, কারণ সে অনেক অ্যাড হুম, চালায়, হুম, সে হুম, অনেক এসিও করে। তো আসলে এগুলোও অনেকটা বড় রিজন যে এখনো হুম, হুম, এইসব জায়গাতে কাজ করা আছে। এসিও ডেট হবে কি না হবে আমি ওই ডিবেটে যাব না, আমি অত বেশি ওই বিষয়ে জানিও না, আমি এসিও এক্সপার্ট না। বাট আমার কাছে মনে হয় যে বিজনেস ওনাররা, হুম, তাদের এখনো আসলে ব্লগিং কিছুটা, ব্লগিং বা অন্যান্য যেগুলো আছে সাইড
র্যাঙ্কিং করার জন্য যা যা করা দরকার এগুলোতে একটু ফোকাস করা না উচিত? বাট যেটা হয়েছে যে বাংলাদেশের ব্র্যান্ড ম্যানেজাররা আসলে সেই অর্থে টেকনিক্যালি স্পিকিং ই কমার্স ব্র্যান্ডগুলো ছাড়া ই কমার্স কোম্পানিগুলো ছাড়া ব্র্যান্ডগুলো আসলে এসিওকে ওইভাবে মানে সিরিয়াসলি নেয় নাই। বাট আজকের দিনে 2025 সালে এসে এইটাকে আসলে আর স্কিপ করার অপশন নাই, যেখানে তোমার প্রতি দুইজন কাস্টমারের একজন কাস্টমার আসলে আগে অনলাইনে দেখবে তুমি আছো কিনা, বা তোমার ধরো এক্স্যাক্টলি। ওই ব্র্যান্ড কিওয়ার্ডটা বা ক্যাটাগরি কিওয়ার্ডটা লিখে সার্চ দিবে, নট নেসেসারিলি যে শুধু খেতে যাওয়ার আগে রেস্টুরেন্ট সার্চ দিচ্ছে। যেটা বললাম, আমি টাইলস কেনার আগেও তো আমি আসলে আহ, সেই টাইলসটা আমি অনলাইনে সার্চ দিব, হ্যাঁ। এক্স্যাক্টলি। সো সেই জায়গাটাতে আসলে আজকে আর এই অপশনটা নাই যে আমি এসিও করবো কিনা বা আমি আসলে একটা স্ট্রং অনলাইন প্রেজেন্স রাখবো কিনা। এবং ধরো তুমি যেটা বললা যে এই চ্যাট জিপিটি মেনশন বা আরও যে ইয়াগুলো আছে, আস্ক ইঞ্জিনগুলো আছে, সো সেই এই মেনশনগুলো তো আসলে এই ও মেনশন যেটা করবে ও তো আসলে কাকে মেনশন করবে? ও যে খুঁজবে তো অনলাইন থেকে। রেপুটেড যে ট্রাস্টেড তাকেই তো মেনশন করবে, একটা নাম না জানা ব্র্যান্ডকে তো মেনশন করবে না। কারণ সো এই করলে ওকেই তো আমি হ্যাঁ, ডিসলাইক দিব। অ্যাবসলিউটলি হ্যাঁ। এখন এই মেনশনটাও কিন্তু আসলে এটা কিন্তু ওই এসিও র্যাঙ্কিং এর উপরেই ডিপেন্ড করছে যে সে আসলে কাকে মেনশন করবে বা কাকে কাকে আসলে রেফার করবে, হ্যাঁ। তুমি যদি এআই ওভারভিউতেও দেখো, এআই ওভারভিউতেও কিন্তু আসলে সেই গুলাকেই সাজেশন হিসেবে দেখানো হয় যাদের আসলে র্যাঙ্কিং বেটার বা যারা আসলে পার্টিকুলারলি ওই ধরনের কোশ্চেনের জন্য অপটিমাইজ করছে। সো বরং বলবো, আমি যেটা বলবো যে মানে গিভেন দি মানে এই এআই ইঞ্জিন আসলে যেভাবে মানুষ ব্যবহার করছে বা ভয়েস সার্চ যেভাবে বাড়ছে ব্যবহার, সো সেই জায়গাটা থেকে এসিও বরং আরও আজকের দিন আরও বেশি রেলেভেন্ট এবং বেশি জরুরি। সেটা এসএমই বলো বা বিগ ব্র্যান্ড বলো, সব মানে রেপুটেশন বলো, ক্রেডিবিলিটি বলো, ব্র্যান্ড বিল্ডিং বলো, সব জায়গার থেকে, সব সব অ্যাঙ্গেল থেকে। এক্স্যাক্টলি ভাই, আমরা অনেক টেকনিক্যালে চলে গেছি, আমরা তাড়াতাড়ি আরো কয়টা মজার কোয়েশ্চেন করে আজকে শেষ করি। তো আমার কোয়েশ্চেন হচ্ছে নেক্সট গিকি সোশ্যাল, আপনি অলরেডি অ্যান্সার করেছেন কিছুটা, বাট গিকি সোশ্যাল এখন নেক্সট কি চিন্তা করছে? কারণ হয় কি একটা লেভেলে এসে মানুষের মধ্যে একটু মনে হয় যে অনেক কিছু তো করলাম, আলসেমি চলে আসে। সো আর ইউ গাইস প্ল্যানিং মোর ইন্টারেস্টিং প্রজেক্টস, নাকি আপনারা এখান থেকে আরো কিছু জিনিস নিয়ে চেষ্টা করতেছেন, বা হোয়াটস দ্য নেক্সট প্ল্যান অফ গিকি সোশ্যাল যেগুলো পাবলিকলি শেয়ার করা যাবে? না দেখো, মানে আমরা গিকি সোশ্যাল যেটা বললাম আমি তোমাকে, গিকি সোশ্যাল আমরা শুরু করেছিলাম একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি হিসাবে, বাট এখন কিন্তু আমরা উই আর আ ফুল সার্ভিস এজেন্সি। আমরা এখন কিন্তু শুধু ডিজিটাল অফিসিও মার্কেটিং বানান আমি এ নাই, দেখছি। হ্যাঁ আমরা এখন এনিথিং অ্যান্ড এভরিথিং, তোমার অ্যাডভার্টাইজিং নিডের মধ্যে যা যা পড়ছে, কন্টেন্ট ডেভেলপমেন্ট থেকে শুরু করে ওয়েবসাইট ডেভেলপমেন্ট, মিডিয়া বাইং, এসিও, সব কিছুই আমরা কভার করছি। ইভেন্ট অ্যান্ড অ্যাক্টিভেশন এই জিনিসগুলো করা হচ্ছে। সো আমাদের নতুন গিকি 2.0 জন্য আমাদের নতুন ট্যাগলাইন যেটা আমরা সেট করেছি সেটা হলো এজেন্সি ফর দ্য কানেক্টেড ওয়ার্ল্ড। সো ওয়াও। মানে আমাদের এখন আমরা এখন অমনি স্ক্রিনে থাকি সব সময়। আমি খেলা দেখতেছি বাট আমার হাতে মোবাইল আছে, হ্যাঁ। সো আমি বাসে যাচ্ছি, আমার হাতে মোবাইল আছে। সো এই যে এই পুরো ব্যাপারটা, মানে আমি আমার এখন সো মেনি অপশনস, হ্যাঁ। আমি সবারই একটা একটা মানুষের মাল্টিপল সোশ্যাল মিডিয়া প্রেজেন্স, হ্যাঁ। আমি সবসময় মাল্টিপল স্ক্রিনে আছি, তো এই জায়গাটাতে আসলে অ্যাডভার্টাইজিং ডাইমেনশনই পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে। এবং এআই এর কারণে এই যে পার্সোনালাইজড অ্যাড এবং যেই স্পিডে আসলে রান করতে হবে কন্টেন্ট ক্রিয়েশন বলো বা মিডিয়া বাইং বলো, এবং এভরিডে যেই আপডেটস আসতেছে, যেভাবে আসলে পুরো জিনিসটা যাচ্ছে, সো সেই জায়গাটাতে আমি আসলে যদি একইভাবে থাকি, এটা আসলে না আমি ক্লায়েন্টকে সার্ভ করতে পারবো, না আমি আসলে আমার নিজের জন্য বেটার বিজনেস পুল করতে পারবো। হ্যাঁ, আমার নেক্সট কোয়েশ্চেন খুবই রিলেভেন্ট। আপনার এই 10 বছরের এজেন্সি লাইফে হ্যাভ ইউ এভার হ্যাড শাইনি অবজেক্ট সিনড্রোম? এটা সহজে বললে খুবই ইম্পর্টেন্ট আমাদের ইয়াং যারা দেখতেছে তাদের জন্য। যেমন আমি অনেক এরকম মেসেজ পাই ভাইয়া, আমার যেহেতু কিছু ফলোয়ার আছে, সো মানুষজন এরকম লেখে যে ভাইয়া ইউএস কানাডার ক্লায়েন্ট পাওয়ার জন্য কি করা লাগবে? ভাইয়া একটা এজেন্সি ক্রিয়েট করবো বলে ভাবতেছি, আমি তো এই কোম্পানি থেকে একটা কোর্স করছি, আমি ভাবতেছি যে ইউএস এর ক্লায়েন্ট পাবো, লিড জেনারেট করতে কি করা লাগবে? মানে ও আমাকে জিজ্ঞেস করতেছে, আমি ওকে বলবো সেই অনুযায়ী লিড জেনারেট করে সার্ভিস দেবে তাদেরকে। ভাই আপনারা বাংলাদেশেই পুরোটা অপারেট করেন, বা আপনাদের মধ্যে এই যে লোভ বা ধরেন ডলারে কামাবো বা মানে এরকম আশা নেই কখনো? আচ্ছা, না আমরা আসলে ডে ওয়ান থেকেই লোকাল মার্কেট ফোকাস করেই আমাদের বিজনেসটা শুরু করেছি। তোমাকে তো আমি শুরুর গল্পটা বললামই, এবং লোকাল মার্কেট ফোকাস করেই আমাদের এই 10 বছরের জার্নি। সো গ্লোবাল মার্কেটের জন্য আমরা আসলে হার্ড এফোর্ট মানে দেওয়া যেটাকে বলে, বা গ্লোবাল মার্কেটেই সার্ভ করতে হবে, তা না হলে আসলে বিজনেস করতে পারবো না, এটা আমাদের কাছে কখনোই মনে হয় নাই। আমাদের ফোকাস ছিল লোকাল মার্কেট সার্ভ করা। আমরা লোকাল মার্কেটেরই একটা বড় এজেন্সি হতে চেয়েছি।
পেয়েছি, এবং সেই পথেই আগাচ্ছি। বাট হ্যাঁ, ভেরি ভেরি রিসেন্টলি আমরা একটা দুইটা দেশের বাইরে একটা দুইটা মার্কেট নিয়ে আমরা ট্রাই করছি। বাট ব্যাপারটা এরকম না যে আসলে ডিজিটাল মার্কেটিং এজেন্সি করতে গেলে যে দেশের লোকাল ক্লায়েন্ট সার্ভ করে সাকসেসফুল বিজনেস বানানো যাবে না, ব্যাপারটা ওইরকম না। এখানেও আসলে আমাদের উই স্টিল হ্যাভ আ বিগ মার্কেট। বাট ডেফিনেটলি তোমাকে আসলে যদি মানে তুমি যেই ভ্যালুটা ক্রিয়েট করছো, যেই জিনিসটা অফার করছো, সেই জায়গাটাতে আসলে তোমাকে লিটারেলি ভ্যালু ক্রিয়েট করতে হবে। হুম হ্যাঁ, তুমি রেড ওশানে মারামারি করে আসলে বেশি দিন টিকবে না। তুমি যদি আসলে একটা পার্টিকুলার নিশে গিয়ে নিজের একটা স্ট্রং ভ্যালু তৈরি করতে পারো, একটা নিজের একটা স্ট্রং পজিশনিং তৈরি করতে পারো, অনলি হুম দেন তুমি সাকসেসফুল হতে পারবে। এটা যদি একটা ট্রেডিশনাল ইন্টারভিউ হতো আমি আপনাকে এটা বলতে পারতাম না, বাট এটা একটা পডকাস্ট, এই জন্য আমি এই পয়েন্টটা বলতে পারি। আমার বাংলাদেশি কর্পোরেটে চাকরি ছেড়ে দেওয়ার বিগেস্ট রিজনই ছিল এটা। আমি একটা জিনিস খুব রিয়েলাইজ করছি যে আমি যখন ওই যে আহ, আহ, কাকলি থেকে গুলশান 2-এ যখন আপনি হাঁটবেন, হুম আমি হুম আপনার গাড়ি আছে আপনি হাঁটেন না, আমি হাঁটি মাঝে মাঝে মজা লাগে। সো অনেক গাড়ির শোরুম আছে ভাই, ইভেন এই যে তেজগাঁ আমাদের এখানে যেটা অনেক গাড়ির শোরুম। আমি যখন চিন্তা করি 22 সালে প্রথম প্রথম দেখতাম এত গাড়ি কে কেনে, দেন আই রিয়েলাইজ যে পিপল হ্যাভ মানি অ্যান্ড দে আর উইলিং টু পে দ্যাট। ওকে, আমি যখন আমার ওই যে জবগুলোতে স্যালারি ইস্যু ছিল, আমি মনে করতাম যে আমি এত কম পেইড হচ্ছি কেন। দেন আমি ফিগার আউট করতাম যে নিজেকে যখন আপনি সোয়াট অ্যানালিসিস করবেন যে স্ট্রেংথ উইকনেস, ওকে আই ডোন্ট হ্যাভ এনি রেফারেন্স অফ সামওয়ান বিগ যে ওই ছেলেটাকে নাও আমি চিনি। আই এম নট ফ্রম আইবি অর নর্থ সাউথ, আই ডোন্ট হ্যাভ বিএটি এমএনসি বা ইউনিলিভার এক্সপিরিয়েন্স, আমার দেশের বাইরের কোনো ডিগ্রি নেই। সো মোস্ট লাইকলি আই ওয়াজ নট গানা পেইড ওয়েল, এটা আমার মনে হয়েছে। দেন আমি কন্টেন্ট ক্রিয়েশনে আসার চেষ্টা করছি, আই ট্রাই টু বি রেগুলার। লাস্ট 2-3 বছর আমি লিঙ্কডইনে প্রচুর পোস্ট করছি, গেল। এখন পয়েন্টটা হচ্ছে আমি যেটা বলতে চাচ্ছি যে বাংলাদেশের মানুষও আসলে পে করতে রাজি আছে, আপনি যেটা বলেন ভ্যালু, অ্যাবসলিউটলি ক্রিয়েটিং ভ্যালু, অ্যাবসলিউটলি তাহলে বাংলাদেশি মানুষও পে করে। আমি রিসেন্টলি একটা কনসালটেশন করেছি, এটা যখন পাবলিশ হবে সে বুঝবেন আমি যার কার কথা বলতেছি। বেশ ভালো একটা ডিল ছিল, আই ওয়াজ পেইড, মানে আই গট পেইড ভেরি ওয়েল, খুবই ভালো। জাস্ট কয়েকটা কনসালটেশন সেশন ছিল, একদিন আমি জাস্ট তাদের সঙ্গে গেছি, বসছি, কিছু ফ্রেমওয়ার্ক বানাইছি, খুবই ইজি ছিল আমার জন্য, বাট দে পেইড মি ভেরি ওয়েল। তো আমি পয়েন্ট এটাই বলতে চাচ্ছি যে আসলে যারা দেখতেছেন ডোন্ট নিড টু থিঙ্ক যে আসলে আমি আমেরিকাতে গেলেই হবে, যেমন আমেরিকাতে এখন খুব একটা ভালো অবস্থা না। ট্রাম্প অনেক গভর্নমেন্টের বিল পাস করবে না, সো আপনি ধরেন এমন কিছু নিয়ে কাজ করতেছিলেন যেটা কাইন্ড অফ গভর্নমেন্টের কোনো একটা প্রজেক্টের সাথে রিলেটেড, আপনার বিল কিন্তু ফ্রিজ হয়ে যাবে। সো এটাই আসলে সামনে যেটা আছে, অ্যাটলিস্ট স্টার্ট সামথিং। আপনারা এখন একটা পজিশনে আছেন যেখান থেকে ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান, মানে গিকি সোশ্যাল চাইলে গিকি সোশ্যাল কথার কথা দুবাই একটা জিনিস করতে পারে, বিকজ ইউ গাইজ হ্যাভ দ্যাট ব্যাকআপ। এইটাই আমি আসলে চাই যত পারি আমার এই ছোট পরিসরে আমাদের মার্কেটে যেসব শাইনি অবজেক্ট সিনড্রোম, ডলারে কামাবো, ফ্রিল্যান্সিং করুন, এটা ওইটা, খুবই কষ্ট লাগে। আমাকে অনেকজন কমেন্ট করে যে ভাইয়া ফ্রিল্যান্সিং নিয়ে কোনো কোর্স আসবে কিনা। ফ্রিল্যান্সিং তো ইন সেলফ ইজ নট আ স্কিল ভাইয়া, আপনার কখনো মনে হয়েছে এগুলো? না, ডেফিনেটলি মানে তোমাকে তো যে কোনো একটা পার্টিকুলার ডোমেইনে এক্সপার্ট হতে হবে। হ্যাঁ, সো মানে তুমি এখন ফ্রিল্যান্সিং তো তোমার একটা মোড অফ সার্ভিং, মানে তুমি যদি ধরো তুমি ইফ ইউ ওয়ান্ট টু বিকাম অ্যান এসইও এক্সপার্ট, সো সেইটা তুমি ফ্রিল্যান্সিং করতে পারো, তুমি একটা এজেন্সি দিতে পারো, তুমি জব করতে পারো, রাইট? সো তুমি যখন বলতেছো যে আমি ফ্রিল্যান্সিং শিখবো, সো হোয়াট ইউ মিন বাই ইট? এটা কি মানে They doesn't ক্লায়েন্ট? know. সো তোমাকে আসলে একটা স্কিল শিখতে হবে। হ্যাঁ, হ্যাঁ, এলটিভির কোশ্চেনে একটা জিনিস আমি মিস করে গেছি, আমরা অফ এয়ারে কথা বলছিলাম। আপনি বলছেন ইউ হ্যাভ আ স্টোরি, যে একজন কাস্টমারকে যদি আমি প্রপারলি অ্যাকোয়ার করে সার্ভ করতে পারি ভালো, ইট ক্যান, মানে বাংলাদেশের মার্কেটে ওয়ান্ডার্স ক্যান হ্যাপেন। সো আপনি কি ওই স্টোরিটা আরেকবার একটু বলবেন আমাকে? সো আমি যদি এলটিভির এক্সাম্পলটা বলি তোমাকে, যে এলটিভি আসলে কিভাবে একটা বিজনেসের জন্য এক গুরুত্বপূর্ণ, মানে মানে ক্যান ডু ওয়ান্ডার্স আর হ্যাঁ কি। হ্যাঁ, ক্যান ডু ওয়ান্ডারস, অ্যাবসলিউটলি। হ্যাঁ, সো আমি যদি ঘাসফুটের গল্পটা বলি হ্যাঁ তোমাকে, হ্যাঁ ঘাসফুটকে তো তুমি চিনো ডেফিনেটলি, হ্যাঁ ঘাসফুটের সাথে তুমিও কাজ করেছো। সো 2017 সালে হ্যাঁ ঘাসফুটে যখন আমরা বেসিক্যালি নিউ অ্যাকুইজিশন নিয়ে কাজ করতাম, সো তখন আমাদের যে একটা অবজারভেশন ছিল যে আমরা আসলে হ্যাঁ, আমাদের পেইড মার্কেটিং বাজেট বাড়ছেই বাড়ছেই, হ্যাঁ, কিন্তু আমরা হিসাব করে দেখলাম যে আমার আসলে সাকসেসফুল বিজনেস, মানে একটা ভালো রেভিনিউ লক করার জন্য আমার কিন্তু আসলে অনেক কাস্টমারের দরকার নাই। আমার দরকার হলো বেসিক্যালি, ফর এক্সাম্পল আমি নাম্বারস যদি ধরো, আমি যদি 1000 কাস্টমার আসলে যারা মাসে একবার করে, সিন্স খাসফুড ইজ এ গ্রসারি শপ, হ্যাঁ, যে একবার করে আমার কাছ থেকে প্রোডাক্ট কিনবে, এইরকম একটা কাস্টমার সেগমেন্ট যদি আমি তৈরি করে ফেলতে পারি, তাহলে কিন্তু আমি একটা ভালো সাইজেবল বিজনেস করতে পারছি। আমি 2017 সালের কথা বলছি। হ্যাঁ, সো তখন আমাদের একটা টার্গেট ছিল যে 1000 কাস্টমারকে আমার আসলে
রিপিট মাসে করাতে হবে। একবার অর্ডার করাতে হবে, এরকম হুম একটা টার্গেট নিয়ে আমরা আসলে আমাদের পুরো মার্কেটিং স্ট্র্যাটেজিকে ঢেলে সাজালাম। সো এর একটা পার্সেন্টেজ ডেফিনেটলি আসবে একদম যারা ফর দ্য ফার্স্ট টাইম কিনেছে হুম ডেফিনেটলি। বাট যারা আসলে আমার কাছ থেকে কিনেছে কিন্তু আমার কাছ থেকে এখন আর কিনছে না, সো তাদেরকে রিটার্গেট করা, তাদেরকে ইমেল দিয়ে ফলো আপ করা, তাদেরকে টেলিসেলসের মাধ্যমে ফলো আপ করা, এই পুরো ব্যাপারটা নিয়ে আসলে যখন আমরা এক্সক্লুসিভলি কাজ করা শুরু করলাম এবং আমরা কিন্তু খুব কুইকলি ওই জায়গাটাতে পৌঁছে গেলাম। হ্যাঁ, সো তখন অ্যাজ আ হোল এক পুরো বিজনেসের মানে আরওআইটাই চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ, ওকে সো টিল ডেট কিন্তু আমাদের আসলে এরকম একটা ওভারঅল মার্কেটিং প্ল্যানে এরকম একটা জিনিস থাকে যে আমরা একটা বাজেটের, আমাদের ওভারঅল বাজেটের একটা হুম সার্টেন পার্সেন্টেজ আমরা অ্যালোকেট করি নিউ কাস্টমার অ্যাকুইজিশনের জন্য, এবং আমাদের অনেকগুলো অ্যাক্টিভিটি প্ল্যান থাকে শুধুমাত্র এই যেই কাস্টমারগুলো আমরা অ্যাকোয়ার করেছি তারা যেন, তাদেরকে যেন আমরা রিটেন করতে পারি, এবং আমার এলটিভি আরো মানে কিভাবে আসলে দিনকে দিন আমি এলটিভি বাড়াতে পারি যে কোনো বিজনেসের বেলায়। মানে তুমি আই রিমেম্বার চাল ডালে আপনি কাজ করেছো এবং তুমি আই রিমেম্বার সেভাবে আপনার ওই ফাস্টফুডে কিন্তু মাসের বাজারে একটা প্রথম কয়েকদিনে হুম একটা হুম 4% হুম হুম 3%-এর হুম ডিসকাউন্ট থাকতো। হুম হুম নতুন অ্যাকুইজিশনের জন্য আপনার সবসময় অ্যাপে প্রথমবার অর্ডার করলে 100 টাকা হুম ডিসকাউন্ট থাকতো। হুম হুম সো ইয়া আই সো রিমেম্বার। উই হ্যাড নাম্বারস অফ ক্যাম্পেইনস, নাম্বার অফ স্ট্র্যাটেজিস, যেন আমি আসলে কাস্টমারগুলোকে রিটেন করাতে পারি। হ্যাঁ, কারণ আমি আসলে একটা নতুন কাস্টমার অ্যাকোয়ার করতে আমার আসলে যত টাকা খরচ হবে, আমার আসলে রিপিট অর্ডারের বেলায় কিন্তু আমার অ্যাকুইজিশন কস্ট অনেক কম হবে। সো এইটা আমি যত আমি আমার এই ফানেলটা আমি যত কুইকলি বিল্ড করতে পারবো যে কোনো বিজনেসের জন্য, সেটা যদি আমি এজেন্সি ওনার হিসাবে বলি বা আহ, যে কোনো আপনি বিজনেসের ফাউন্ডার হিসেবে যদি চিন্তা করি, আহ, যত তাড়াতাড়ি আমি আসলে এই ফর্মুলাটা এস্টাবলিশ করে ফেলতে পারবো যে আমার যারা যেই কাস্টমার বেসটা আছে এরা রেগুলার বেসিসে আমার কাছ থেকে রিপিট করছে, 10%, 20%, 30% কাস্টমার যেন রিপিট করে। বাট আপনার মানে তোমার বিজনেসের যদি এই ফর্মুলাটা মিস করে যে তুমি নতুন কাস্টমার পাচ্ছ প্রচুর, অ্যাড হুম দেখাচ্ছ, নতুন কাস্টমার পাচ্ছ, কিন্তু তোমার সামহাও তোমার কাস্টমার রিপিট করছে না, এক্স্যাক্টলি। তাহলে দেয়ার ইজ সামথিং ফল্ট ইন ইউর প্রোডাক্ট অথবা ইন ইউর বিজনেস মডেল। এবং এটা নিয়ে তোমাকে কাজ এখান করতে থেকে হবে। প্রফিটেবল হওয়া ইজ ভেরি ডিফিকাল্ট। অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। লাস্ট কোয়েশ্চেন, আমাকে অনেক মানুষ ফলো করে যারা একটা এজেন্সিতে জব করতে চায়, হুম যারা আমার কাছে এসে বলে যে ভাই আপনাদের নেক্সট লিডার্স এজেন্সিতে কোনো ইন্টার্নশিপের অপরচুনিটি আছে কিনা এই হুম মুহূর্তে। হুম এন্ড উই হ্যাভ আ প্রোগ্রাম কল নেক্সট জেন, ওখানে হুম হুম 200-র মতো মানুষ আছে। আমাদের যখন কোনো হায়ারিং পোস্ট যায় বা হুম কোনো স্পেসিফিক রোলে কোনো ফ্রিল্যান্সার লাগে, আমরা ওখান থেকে লোক নেই। আমার সাথে একটা ছেলে কাজ হুম করতেছে, ফেসবুক গ্রুপ। ফেসবুক গ্রুপ না, আমাদের একটা হোয়াটসঅ্যাপ আচ্ছা গ্রুপ আচ্ছা। আছে। হুম আমার সাথে একটা ছেলে কাজ করতেছে হচ্ছে সিরাজ। হুম ও গুগল অ্যাড নিয়ে কাজ করে। হুম ও আমার একটা পার্সোনাল ফরেন ক্লায়েন্ট আছে জার্মানি, লিও। ওর গুগল অ্যাডের পারফরমেন্স 400% বাড়াইছে হুম। এবং লিও খুবই খুশি হয়েছে। ও আমাদেরকে রিভিউ পর্যন্ত দিছে। লং স্টোরি শর্ট, আপনাদের এরকম কোনো প্রোগ্রাম আছে কিনা ট্যালেন্ট বাছাই করার জন্য? আপনাদের যখন একটা ভালো লোক লাগে, হাউ ডু ইউ সার্চ দেম? আমি অলরেডি জানি হুম হুম গিকি সোশ্যালের সাথে কাজ করার জন্য অনেক মানুষ হুম ইন্টারেস্টেড। যেমন আমি যদি এখন শুরু করতাম ক্যারিয়ারে, আমি চেষ্টা করতাম মেবি গিকি সোশ্যাল, মেবি গ্রে, মেবি হুম ম্যাঙ্গো, এরকম কোনো একটা জায়গায় কিভাবে আমি জয়েন করতে পারি। বিকজ আমি বুঝছি যে চাল ডালে প্রথম জয়েন করার কারণে আমি কত কিছু শিখতে পারছি প্রথমে। অ্যাবসলিউটলি, কারণ স্টার্ট অ্যাবসলিউটলি। আপ, হুম আজ হুম আমি ধরেন SMS লিখতেছি, একটু পরে যে আমি অফলাইনে কি বলে বেলুনের স্ট্যাচুর নিচে দাঁড়ায় আছি। তো আপনাদের এখন কি প্ল্যানিং বা নতুন লোক ট্যালেন্ট হায়ার করেন কিভাবে আপনারা? আচ্ছা, ট্যালেন্ট হায়ার করার জন্য আমাদেরও উই ডু হ্যাভ ইন্টার্ন প্রোগ্রামস। আমরা রেগুলার বেসিসে আমাদের পেজ, ফেসবুক পেজ বা লিঙ্কডইন পেজ যদি কেউ ফলো করে, সো আমাদের যেই যখন ইন্টার্ন রিক্রুটমেন্ট হয় সেগুলোর পোস্ট দেখা হয়। আমরা দুইভাবে রিক্রুট করি। আমরা ওকে অ্যাবসলিউটলি ফ্রেশ রিক্রুট কম করতে চাই। আমরা মূলত ফ্রেশ রিক্রুটমেন্টটাই আসলে ইন্টার্নশিপের থ্রুতে আচ্ছা আচ্ছা, করে থাকি। উই টেক ইন্টার্নস ইউ এন্ড গেট দ্য দেন ফিল। তাকে আমরা ট্রেন করাই। সেটা 3 মাস বা 6 মাসের ইন্টার্নশিপ হয় আর কি। যদি কারো বেলায় দেখা যাচ্ছে যে না 3 মাসে সে খুব ভালো করছে, আমরা নর্মালি আমাদের ইন্টার্নগুলোকে আমরা রিটেন করার চেষ্টা করি। আর এর বাইরে যেটা হয় যে আমাদের যখন কোনো স্পেসিফিক কোনো রিকোয়ারমেন্ট থাকে, ফর এক্সাম্পল আমাদের ভিজুয়ালাইজার লাগবে বা কপিরাইটার লাগবে বা মিডিয়া বায়ার লাগবে, সেক্ষেত্রে আমরা যেটা করি আমরা এক্সপিরিয়েন্সড মানুষজন নেওয়ার চেষ্টা করি। মানে কারণ সেটা আমাদের ডিরেক্টলি অর্থাৎ তুমি ক্লায়েন্টকে মানে ইমপ্যাক্ট করবে। তুমি যদি আসলে মানে উইদাউট এনি এক্সপিরিয়েন্স মানে ফ্রেশ হিসাবে গিগিতে ক্যারিয়ার করতে চাও, তাহলে তোমার হয়তো অপশন আছে একটাই, সেটা হলো তোমাকে হয় ইন্টার্নশিপের ইন্টার্নশিপ থ্রুতে যেতে হবে। সে আপনাদের পেজে, চ্যানেলে, ইউটিউব চ্যানেলে, হ্যাঁ, ফলো করলেই ইউটিউব হবে, চ্যানেল তো না, রাইট। হ্যাঁ লিঙ্কডইনে হ্যাঁ, ফলো করলেই সে অনেকগুলো অপশনস অপশন পাবে। পেয়ে যাবে। ভাই লাস্ট কোয়েশ্চেন, হুম মানে ডুইং রিয়েলি নাইস। এখন আমি অ্যাজ চেয়ারম্যান, আপনার ওভারঅল প্রাপ্তির জায়গাটা কি? আপনি প্রথমে অনেক কিছু বলেছেন যে ধরেন আমি জানি একটা এজেন্সি চালাতে গিয়ে যে কত ডিফিকাল্ট, এত ক্লায়েন্ট ঠিকমতো রিটেন করা, সব কিছু মিলায় ওভারঅল এখন আপনি ওভারঅল মানে উইচ ফেজ আর ইউ ইন ইউর লাইফ অ্যাবাউট দ্য এজেন্সি? আরেকটা কোয়েশ্চেন হচ্ছে সাথেই কানেক্টেড করবো যে বাংলাদেশের মানুষ একটা এজেন্সি ক্রিয়েট করে কি ফাইন্যান্সিয়ালি সাকসেসফুল হওয়া পসিবল?
এটার কোনো আমি বলতেছি না আকিজ গ্রুপ হইতে হবে, ওরকম না, মানে মোটামুটি ঢাকা শহরে খেয়ে পরে চালা যায় কিনা? হ্যাঁ, ডেফিনেটলি, মানে আমি তো আছি, আমার পার্টনাররা আছে, আমার অফিসে যারা জব করে তারা আলহামদুলিল্লাহ সবাই মানে আহ, ভালো মতোই আছে। আমি আমি বিশ্বাস করি সবাই ভালো মতোই আছে। সো তুমি যদি বলো যে আমার বেসিক্যালি 10 বছর পরে আজকের ইভ্যালুয়েশন কি, আমি যেটা মনে করি যে আমি আসলে ধরো 10 বছর ওয়াজ মাই লার্নিং পিরিয়ড। মানে তুমি যেহেতু জানো, আমি কোথাও জব করে আসলে ব্যবসাটা শুরু করিনি, আমি হুম, ফ্রেশ ইউনিভার্সিটি থেকে বের হয়ে ব্যবসাটা শুরু করেছি। সো আমি যদি হতো যে অ্যাটলিস্ট তুমি তো 3 বছর একটা ফর্মাল কোম্পানিতে চাকরি করে অন্টারপ্রেনারশিপে এসেছো, সো হুম, তোমার কিছু লার্নিং ওইখান থেকে হয়েছে। হুম, আমাদের আমাদের পুরো জার্নিটাই কিন্তু আসলে করতে করতে শেখা। হ্যাঁ, এক্স্যাক্টলি। সো সেই জায়গাটা থেকে আমি নিজের ইভালুয়েশনটাকে এইভাবে দেখি যে এই 10 বছরে আমরা আসলে শিখেছি ব্যবসাটা কিভাবে করতে হয়, কমপ্লায়েন্স কিভাবে মেনটেন করতে হয়, অ্যান্ড দেন ডিজিটাল মার্কেটিং তো শিখতেই হয়েছে, মার্কেটিং স্কিল ছাড়া শিখতেই হয়েছে। কোনোভাবে পসিবল না হ্যাঁ, হাপড় দিয়ে সব অ্যাবসলিউটলি। জিনিস। আমার মনে হয় যে এখন নেক্সট 10 বছরে আসলে আমাদের প্ল্যান হলো স্কেল করা, এবং আমরা যেই ভুলগুলো করেছি সেই ভুলগুলো থেকে বের হয়ে এসে হুম। আরো বেটার বিজনেস, আরো ফাস্টার গ্রো করা যায় কিভাবে, আমাদের সেটা এখানে নিয়ে চেষ্টা যেসব করবো। গেস্টরাই কোনো একটা এজেন্সি বা বিজনেস করে তাদের ব্যাপারে আমি একটু এক্সট্রা এরকম এফোর্ট, মানে এক্সট্রা একটু রেসপেক্ট দেখাই, বিকজ হচ্ছে ওয়েন ইউ আর ক্রিয়েটিং আ বিজনেস ইউ আর লিটারালি হেল্পিং ইউর ইকোনমি, হুম, ইউ আর হেল্পিং হুম, জিডিপি, ইউ আর হেল্পিং সামওয়ান টু গেট জব, ইউ আর হেল্পিং সামওয়ান যে নতুন করে শিখছে আপনার কাছ থেকে আপনার হুম। বিজনেসে, এবং আপনি আরো হাজার হাজার মানুষকে ইন্সপায়ার করছেন যেন তারা ব্যবসা শুরু করে এবং ওভারঅল ইকোনমিটা ভালোভাবে থাকে। সো সাগর ভাই, থ্যাংক ইউ সো মাচ, ইউ কেম হিয়ার। আপনার সাথে আমার আরো অনেকদিন পরে প্ল্যান ছিল, আমি আপনাকে ভেরি কুইক নোটিসে বলছি যে আমি স্লট নিয়েছি, ইফ ইউ আর অ্যাভেলেবল। থ্যাংক ইউ সো মাচ। আমরা 1 ঘন্টা বসতে চেয়েছিলাম, আমি শিওর 1 ঘন্টা হয়েছে না? থ্যাংক ইউ সো মাচ ভাই, অ্যান্ড হোপফুলি আমরা আবার গিকি যখন 15 বছর হবে তখন আমরা আবার কথা বলবো। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। থ্যাংক ইউ তন্ময়, থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি। সো তোমাকে এবং তোমার চ্যানেলের সাবস্ক্রাইবারদেরকে সবাইকে ধন্যবাদ। সবাই, কারো যদি গিকির ব্যাপারে কোনো কোশ্চেন থাকে, ডেফিনেটলি ইউ ক্যান রিচ আউট টু মি আমি থ্রু মাই পারলে আপনার মেইলটা দিয়ে দিব আমাদের through ডিসক্রিপশনে। my LinkedIn profile, or yeah, if email me through my email. Yeah. সো দ্যাট বিং সাইড উই আর অফিসিয়ালি এন্ডিং দিস পডকাস্ট। আপনি যদি এই পর্যন্ত দেখেন, অ্যান্ড ইফ ইউ, আপনি অবশ্যই এই পর্যন্ত দেখছেন যদি আপনি এজেন্সি রিলেটেড কোনো কিছুতে ইন্টারেস্টেড থাকেন বা নতুন মার্কেটার হন। সো আই ওয়ান্ট ইউ টু রাইট সনি অ্যাট লাস্ট, তাহলে আমি বুঝবো যে আপনি শেষ পর্যন্ত দেখছেন। থ্যাংক ইউ।